হুম। তো একদম শুরুতেই আমি বলে দিচ্ছি যে আমার মানে আমি যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে তোমাদের এসএসসির এসএলএসটির জন্য পড়াশোনা, সেটা আজ থেকে না, আমি 2022 বা 21 থেকে আমি অনলাইনে পড়াচ্ছি। অনলাইনে, তার আগে আমি অফলাইনে পড়াতাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এসএসসি 2016-র পর থেকে একবারও হয়নি। 2025-এ একবার হলো। 2016-তে যেটা হয়েছিল সেটাও ক্যান্সেল হয়ে গেছে। তার ফলে যদি আমি ধরে নিই যে 12-13 বছরে, তাহলে একটাই হয়েছে। তার ফলে যদি প্রতি বছর বছর এসএসসি হতো বা 2 বছরে একবার করে হতো, তাহলে এই যে কোয়ারিগুলো, স্যার আবার কি এসএসসি হবে, বা স্যার একবার হলো না বলে মনটা খুব খারাপ, এই জিনিসটা হতো না। কারণ এর আগেও আজ থেকে 10-12 বছর আগে ধরো, যারা যারা পেতো না, যে হ্যাঁ একবার হলো না, ঠিক আছে, প্রিপারেশন খারাপ আছে বা হয়তো কিছু সামান্য মিস্টেক করেছে, অনেক সময় অনেক কিছু হয়। তার ফলে কি, যে আরো অনেকগুলো সুযোগ থাকতো, যে হ্যাঁ এটা ওটা অনেকগুলো সুযোগ, যে আজকে হয়তো হলো না, আগামী বছর আবার পরীক্ষা হবে, ওটাতে করব। তার ফলে কি, যে একটা না হওয়ার পর আরো জেদটা বেড়ে যেত, যে তাহলে এটাতে হলো না, এটাতে আমি 2-3 নম্বর কম পেলাম কাট থেকে, বা এটাতে আমি 4-5 নম্বর কম পেলাম, আমি আরো বেশি পড়াশোনা করি, আরো বেশি খাটি, তাহলে পরের বছর লাগিয়ে দেবো। তার ফলে একটা এন্থু সারা বছর থাকতো। এখনকার দিনে কি হয়েছে, যেহেতু বুঝতেই পারছো যে 10-12 বছর পর পর একটা পরীক্ষা, তারপরে ছাত্রছাত্রীদের কাছে এটাই একটা বিষয় যে স্যার এইবার হলো না মানে আর শেষ। তো এর উত্তর নেই যে স্যার এরপর কবে হবে, বিশ্বাস করে নেই। এবং আমি প্রত্যেকবারই বলেছি যে, এবং তোমাদেরকেও বলেছিলাম যে এটাই হয়তো তোমাদের একটা সুযোগ, শেষ সুযোগ ছিল যেখানে চেষ্টা করে লাগানোর। যারা যারা পারোনি তারা এই কোশ্চেনটা আমাকে করবে, আমি জানি যে, এবং আমাকে বলো না, যে কোনো স্যার ম্যাডামকে করছো, স্যার এবার আর কবে হবে না হবে। তো যারা যারা বিশ্বাস করছো যে না স্যার হবে, তারা তারা পড়াশোনা করতে পারো, কারণ আমার কাজ হচ্ছে পড়ানো। এখন এই রাজ্য সরকারের জাতাকলে এমনভাবে পড়ে গেছি যে আমরা স্যার ম্যাডামরাও খুব চাপে পড়ে গেছি। চাপে পড়ে গেছি মানে হচ্ছে যে, যে কোনো ব্যাচ শুরু করার আগে 10 বার করে ভাবতে হয় যে আদৌ পরীক্ষাটা হবে কি হবে না। আগে এই ধরনের জিনিসপত্র আমাদের ছিল না, কারণ আমরা পড়াতে ভালোবাসি। আমরা প্রত্যেক বছর বছর যে সমস্ত স্টুডেন্ট আমাদের কাছে পড়বে তাদেরকে নিয়ে আমরা পড়াই। বিশেষ করে আমি গ্র্যাজুয়েশন পড়াই, গ্র্যাজুয়েশন প্রত্যেক বছর আমার কাছে স্টুডেন্ট পড়ছে, পড়তে আসে, তারা পড়াশুনো করে। এবং পড়াশুনো করে, স্যার সাউন্ডটাকে ডিস্টার্ব করছে, আমার সাউন্ডকে ডিস্টার্ব করছে, কেউ কি আমার সাউন্ডটা ডিস্টার্ব করছে? আমার সাউন্ডে কি প্রবলেম আছে? আমাকে একটু জানাও তো কেউ, চ্যাটে একটু জানিয়ে দাও আমার সাউন্ডে কোনো প্রবলেম আছে। আমার সাউন্ড শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, প্রবলেম না স্যার, হ্যাঁ স্যার, না স্যার, সাউন্ড ক্লিয়ার আছে, ওকে ঠিক আছে। তো তার ফলে কি হতো যে আমরা, আমি বিশেষ করে, আহ, মানে আমি আমি অন্যান্য স্যারের ব্যাপারে জানি না, আমি পড়াতে ভালোবাসি। তার ফলে তোমরা এখানে অনেকেই আছো যারা আমাকে বলেছো যে স্যার আবার ব্যাচ শুরু করুন, বা আপনি যেই সমস্ত পোর্শনগুলো এসএসসির আগে হয়তো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করানোর ফলে আমাদের কিছু কিছু পোর্শন হয়নি, সেগুলোকে আমরা ভালোভাবে শিখতে চাই। এবার দুটো বিষয়, এক হচ্ছে পরীক্ষা হবে কি হবে না, সেই ব্যাপারে সত্যি বলছি কারোর কোনো রকম কনফার্মেশন আমি পাইনি। এক হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন একটা হতে পারে, এই কারণে বলছি কারণ ওদের একটা ভ্যাকেন্সি লিস্ট আছে। ভ্যাকেন্সি যখন থাকবে সেখানে টিচার নিয়োগ হবে, এটা খুব স্বাভাবিক, এটা আমি বলে না, এটা যে কোনো একটা ছেলে মেয়েও বুঝতে পারবে। কিন্তু কবে হবে তার কোনো ঠিক নেই, কারণ ভোটের আগে শুনেছিলাম নোটিফিকেশন বেরোবে। যদি নোটিফিকেশন ভোটের আগে না বেরোয় তাহলে ভোটের পরে, ভোটের পরে কবে বেরোবে সেটা ভগবান জানে। এবার তোমরা যদি মনে করো যে না স্যার আমাদের কোনো বিশ্বাস নেই রাজ্য সরকারের উপরে, আমরা কবে হবে জানি না, বা আমরা সময় নষ্ট করব না, তাহলে একদম সত্যিকারের বলছি যে তাহলে মানে পড়ে লাভ নেই। কারণ তুমি যদি পড়াশুনো যদি করো এবং এটা ভেবে যে আর পরীক্ষা হবে না, তাহলে তোমার পড়াশোনার প্রতি কোনো ইচ্ছে থাকবে না, এবং সেই পড়াশোনাটা বেকার। যে আমার ইচ্ছে নেই মানে জাস্ট একটা পড়ছি, বা স্যার মাঝে মধ্যে লাইভে আসছে পড়াচ্ছে, কিন্তু তুমি নিজে কেয়ারফুলি পড়বে না। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, যে দুটো তিনটে জিনিস হচ্ছে, যে এক নম্বর হচ্ছে যদি তোমার মনের থেকে বিশ্বাস থাকে, এই বিশ্বাস বড় ভয়ঙ্কর জিনিস, কারোর বিশ্বাস হয় কারো হয় না। মানে বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস যে আমি কাউকে বিশ্বাস করতে পারি, কাউকে নাও করতে পারি। তো সেই ক্ষেত্রে তোমার যদি বিশ্বাসটা, এখন এই কোনো অফিসিয়াল কোনো কনফার্মেশন নেই, তোমার যদি বিশ্বাস থাকে যে না এরপরে মাদ্রাসা সার্ভিস কমিশন হতে পারে, তার জন্য কোনো ইনফরমেশন অফিসিয়ালি নেই, কিন্তু অফিসিয়ালি একটা ইনফরমেশন আছে, যে একটা ভ্যাকেন্সি লিস্ট তারা দিয়েছে, ওয়েবসাইটে চেক করে নিতে পারো, একটা ভ্যাকেন্সি লিস্ট তারা দিয়েছে। এবং সেটা কেন দিয়েছে, কারণ অনেক ভ্যাকেন্সি আছে, সেগুলোকে পূরণ করবে, অনেক মানে খুব অনেক না, এসএসসির মতো হয় না। তবে মাদ্রাসা সার্ভিস কমিশনের উদ্দেশ্য যাই হোক না কেন, মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে একটাই কথা বলতে চাই, যে সেখানে পরীক্ষা যদি হয়, তাহলে সেখানে কিন্তু সব জেনারেল, হ্যাঁ, সেখানে কোনো এসসি এসটি ওবিসি নেই। তার ফলে যতটুকুটাই সিট থাকুক, এসএসসির থেকে অনেক তুলনায় কম সিট থাকে, কিন্তু যতটুকুটাই সিট থাকুক সেটা কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের নাম্বার যেটা থাকে সেটা 10 নম্বর, ওরকম কিছু থাকবে না। বিশেষ করে আগের বার যেটা লাস্ট হয়েছিল 7th এসএলএসটি, সেখানে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে
90 নম্বরের রিটার্ন হয়েছিল আর 10 নম্বরের ইন্টারভিউ, তার মধ্যে ডেমো টেমো কিছু ছিল না। তো তার ফলে যারা এসএসসিতে পাওনি বলে ভাবছো যে স্যার ওখানে তো 60-এ পরীক্ষা হয়েছে কিন্তু ইন সার্ভিসটা 10 বেশি পেয়েছে তার ফলে আমি পাইনি, তো তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে তারা মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে ওই অভিযোগটা করার হয়তো সুযোগ পাবে না, কারণ সেখানে 90 নম্বরের রিটার্ন হয় আর 10 নম্বরের ইন্টারভিউ হয়, কোনো একাডেমিক কোনো এক্সপিরিয়েন্স কোনো ডেমো এই সমস্ত কিছু থাকে না। আরেকটা যেটা বিষয় সেখানে আমি পরিষ্কার বলে রাখতে চাই যে এসএসসি থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনের সিট কিন্তু অনেকটাই কম। আমি তোমাদের একবারও ভয় দেখাতে চাইছি না, কিন্তু আমি আননেসেসারি ওই সমস্ত বলে লাভ নাই যে অনেক হাজার সিট, একদমই না। যত হাজারই সিট হোক এসএসসির তুলনায় মাদ্রাসা সার্ভিস কমিশন, এটা তোমরাও জানো, যে স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যত স্কুল আছে মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে তার হয়তো 10% বা তারও কম স্কুল আছে, তার ফলে খুব স্বাভাবিক যে অত ভ্যাকেন্সি থাকবে না। কিন্তু এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ওগুলো নেই, সব জেনারেল আছে। জেনারেলে মেল ফিমেল আর জেনারেল ফিমেল আছে, তবে জেনারেল ফিমেল খুব কম থাকে, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে মেয়েদের রিজার্ভেশনটা কম আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, সেখানে অলরেডি কিন্তু তারা অ্যাডভার্টাইজমেন্ট বের করে দিয়েছে, এটা একদম অফিসিয়ালি। সেই পরীক্ষাটা 14ই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, সেটা এখন জানি না কবে হবে, তবে যেহেতু বলে দিয়েছে যে একটা নোটিফিকেশন বেরিয়ে গেছে, তবে অবশ্যই সেটা হওয়ার কথা। এবার ভোটের আগে ফর্ম ফিল আপ হবে কি ভোটের পরে হবে সেটা আমার এখনো জানা নেই, সবাই যেটা বলছে সেই অনুসারে আমিও বলছি, কিন্তু অফিসিয়াল কোনো নোটিফিকেশন নেই। এবার বিষয় হচ্ছে যে পরীক্ষা মানে এসএসসি যদি ভালো করে দিতে হয় বা এসএলএসটি যদি ভালো করে দিতে হয়, সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনও বলো বা পিএসসি বলো, সেটা দিতে গেলে কিন্তু মিনিমাম 10 থেকে 12 মাস খাটতে হয়। তার মধ্যে যারা নতুন, একদম নতুন কিছু জন আমার কাছে ভর্তি হয়েছে, যারা বিএড কমপ্লিট করেছে এবং তারা একদম শুরু করতে চাইছো, এবং তোমরা যদি শুরু করতে চাও তাহলে একদম কিন্তু 10 থেকে 12 মাস মানে খাটতে হবে ভালো মতো। আর তুমি যদি বলো না স্যার খাটবো না, অল্প অল্প খাটবো, তারপর পরীক্ষার নোটিফিকেশন বেরোক তারপর খাটবো, তাহলে কিন্তু পরীক্ষার নোটিফিকেশন বেরোনোর পর কিন্তু 2 থেকে 3 মাসের বেশি টাইম পাওয়া যায় না, যেটা এবার এসএসসিতে হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু সুযোগ বেশি পাবে না, তখন কিন্তু পস্তাবে, কারণ বুঝতেই পারছো যে আমাদের রাজ্য সরকার কিন্তু অনেক বছর বছর পর পরীক্ষা নিচ্ছে, সেখানে একটা একটা করে সুযোগ চলে গেলে খুব মুশকিল, এবং সেই সুযোগ আসতে অনেক বছর দেরি হয়ে যায় এবং তোমার বয়স চলে যাবে। তার ফলে একটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, দুটো হচ্ছে ডাব্লিউবিপিএসসি, এই দুটো পরীক্ষার জন্য এখন সামনে পরীক্ষা আছে, সেগুলোর জন্যই পড়াবো। তার পাশাপাশি এনভিএস কেভিএস এর পেপার 2 যেটাকে বলা হয়, পেপার 2 মানে যেটা সাবজেক্ট ওরিয়েন্টেড, সেই সাবজেক্টের পিজিটি যেটা থাকবে, টিজিটি না, পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েট টিচার, সেই পিজিটির যে সিলেবাস সেই সিলেবাসটা আমি চেষ্টা করবো কভার করে দেওয়ার। সেটা অনেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসএলএসটির সঙ্গে মিল আছে। এই পোর্শনগুলো আমি শুরু করব। টোটাল আমাদের 10টা পোর্শন আছে, সেই 10টা পোর্শন আমি এক 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 করে শুরু করবো এবং শেষ করবো, ঠিক আছে? তো সেই 10টা পোর্শন তোমরা পড়ো। যারা যারা অলরেডি আমার কোর্স পারচেস করে নিয়েছিলে এসএসসির সময় বা তার আগের থেকে, ইভেন আমার ব্যাচ 1 নম্বর ব্যাচ থেকে, আমি এসএসসির সময় 8 নম্বর ব্যাচ আমার চলছিল, সেই 8 নম্বর ব্যাচে যারা যারা স্টুডেন্ট আছো প্রত্যেককেই বলেছি, যারা যারা একবার কোর্স পারচেস করেছো বা যারা আমার কাছে ব্যাচে ছিলে, তাদের আর নতুন করে কোনো পেমেন্ট করতে হবে না। তোমাদের কোনো রকম কোনো কিছু পেমেন্ট করার দরকার নেই, তোমরা একদম ফ্রি অফ কস্ট পড়াশোনা করতে পারো, এটা 1 নম্বর। এবং লাইভ ক্লাস করতে পারো, তাতে কোনো রকম এক্সট্রা কোনো চার্জেস দিতে হবে না। এবং তোমরা বলেছিলে স্যার আমাদের যদি ইচ্ছা হয় আমরা লাইভ ক্লাস করবো, এবং এটা আমি এর আগেও বলেছি যে আমার কাছে একবার কোর্স পারচেস করলে সেটা লাইফ টাইম ভ্যালিডিটি হয়, সেটা যা বলেছি এখনো সেটাই আছে। যারা যারা নতুন কিছু জন জয়েন করেছো, বিশেষ করে যাদের এসএসসি হয়নি এর আগে বা অন্যান্য স্যারের কাছে পড়তে, স্যার আমার কাছে পড়তে চাইছো, তারা যারা জয়েন করেছো কোর্স পারচেস করে নিয়েছো তোমরা, তো সেই কোর্স পারচেস করার পর সেখানে দেখবে কোর্সে, মানে যারা নতুন, পুরাতন যারা তারা তো অলরেডি আমার সবকিছুই জানো, যারা নতুন তারা দেখবে যে সমস্ত ওই কোর্সের মধ্যে গিয়ে দেখবে যে তোমরা আমার একদম বিএসসি যা যা আছে সেই বিএসসি কোর্সটাও পেয়ে গেছি, আমি একটু দেখিয়েও দিই তোমাদেরকে, তাহলে তোমাদের সুবিধা হবে। হুম। আমি একটু বলেও দিই এখান থেকে, তাহলে তোমাদের সুবিধা হবে। আমার ল্যাপটপটা দেখতে পাচ্ছ কিনা দেখো, ঠিক আছে? আমার অ্যাপে চলে যাই। দেখো, আচ্ছা এখানে অ্যাপ আছেই। আমার কোর্সে গিয়ে হুম, এইটা দেখতে হবে যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এসএলএসটি, এটা এটা হচ্ছে নিউ একদম লঞ্চ করেছি। এখানে তোমরা এটা পারচেস করেছো যারা যারা এই কোর্সটা, তারা এই কন্টেন্টে চলে যাবে, কন্টেন্টে দেখবে, কন্টেন্টে গিয়ে তোমরা এই যে মানে আগের যে কোর্সটা আছে সেটার ফুল ভিডিও আছে, সেগুলো সব দেওয়া আছে। পাশাপাশি বিএসসির ডিটেলস ক্লাসও দেওয়া আছে, সবকিছুই আছে, গ্রুপ থিওরি অ্যানালিসিস সবকিছু, মানে ডিটেলসে আরো ডিটেলসে যেটা আমি গ্র্যাজুয়েশনে পড়াই সেই ডিটেলস, মানে সেখানে পুঙ্খানুপুঙ্খ সবকিছু আছে। এসএসসির ক্ষেত্রে তো অত ডিটেলসে প্রুফ টুপ করানো যায় না, সেখানে অনেক অঙ্ক করা হয়, কিন্তু থিওরি যদি পড়তে যাও তাহলে থিওরি। এইবার আজকের থেকে যে ক্লাসগুলো শুরু হবে,
সেটা হচ্ছে এমএসসি জন্য, যেটা 2026 আমি নামটা এমএসসি দিয়েছি। এমএসসি মানে কিন্তু এমএসসি না, মাদ্রাসা না। তার মধ্যে পিএসসি এসএসসি সবকিছুই কভার হয়ে যাবে, একই সিলেবাসই, সিলেবাস আমাদের কোনো ভিন্ন না। সেখানে আমরা একটা একটা করে সব অ্যাড করবো, এখানে সব ভিডিওগুলো অ্যাড হতে থাকবে, ঠিক আছে? এবার যারা যারা মনে করছো যে না স্যার আমরা তো আগেই ছিলাম, তাহলে আমরা কি করে পাবো? তোমাদের যে রেসপেক্টিভ ব্যাচগুলো ছিল, এই যে ব্যাচ, সেই ব্যাচগুলোতে তোমরা কিন্তু সবকিছু পেয়ে যাবে, হ্যাঁ। তোমাদের যে ব্যাচগুলো ছিল, ধরো এই যে ধরো ব্যাচ 8, এই ব্যাচ 8-এ যারা যারা ছিল ধরো, সেই ব্যাচ 8-এ যা যা আছে কন্টেন্ট তো সব দেওয়া আছে, সেগুলো সব পেয়ে যাবে। বা ধরো ব্যাচ 7-এ যারা যারা ছিল সব পেয়ে যাবে, যা যে ব্যাচে যে যে ব্যাচে ছিলে, মানে একদম ব্যাচ 1 থেকে শুরু করে যা যা ছিলে। আর যেগুলো আপ টু ডেট ভার্সন, যেগুলো আপ টু ডেট হচ্ছে, সেগুলো সেই সমস্ত ব্যাচে অ্যাড করা যাবে, যে ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3 সবই পেয়ে যাবে, ঠিক আছে? এরকম সবকিছু যা 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 আছে প্রত্যেকের নিজস্ব যা ব্যাচগুলো আছে সেই ব্যাচে পেয়ে যাবে। ধরো ব্যাচ 6, ব্যাচ 6-এ ধরো এখানে সব পেয়ে যাবে, যে কন্টেন্ট সবকিছু আছে এখানেও। দেখো তোমাদের ভিডিওস এর মধ্যে দেখো এই যে বিএসসি ডিটেলস ক্লাস, এখানে একই জিনিসই আছে, মানে আলাদা কিছু নেই। সেখানে দেখো গ্রাফ থিওরি, রিং থিওরি, টপোলজি, যাই হোক এগুলো তোমাদের সিলেবাসে বেশি নেই, কিন্তু আমি সবই দিয়ে রেখে দিয়েছি। পাশাপাশি তোমাদের এই এসএসসি ম্যাথ এর মধ্যে দেখো তোমরা আরো সবকিছু পেয়ে গেছো, ঠিক আছে? ক্যালকুলাস সবকিছু আছে এসএসসি ম্যাথ। প্লাস তোমাদের কিছু ছিল মক টেস্ট, কিছু ইন্টারভিউ ইন্টারভিউ আছে, যখন ইন্টারভিউ দিবে, এগুলো সবই তোমরা পেয়ে যাবে, যেরকম যেরকম যা যা ছিল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে পাওয়ার কোনো অসুবিধা নেই। তবে আরেকটা কথা যেটা বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আগে আমি মানে বেশিরভাগই ব্যাচের মাধ্যমে অ্যাড করেছি অনেককে। এবার সমস্ত কিছু ব্যাচ অপশনটা উঠিয়ে দিচ্ছি, এখন সবকিছু কোর্স, মানে যে সমস্ত ব্যাচগুলো ছিল সেটাই এখন যা হবে সব কোর্সের মাধ্যমে, কারণ আমাদের অ্যাপের মাধ্যমে এখন নতুন সিস্টেম করে দিয়েছে, আমাদের অ্যাপের মাধ্যমে এখন ব্যাচে অ্যাড করতে দিচ্ছে না। যা হয়ে গেছে 2026-এ কিন্তু আর ব্যাচে অ্যাড করতে দিচ্ছে না, তার ফলে এখন আমরা কি করছি, এখন সব কোর্স করে। তো কোর্সের মাধ্যমে অ্যাড করতে গেলে কি হয়, যে কোর্সের মাধ্যমে কোম্পানি মানে কি কি সুবিধা আছে একটু বলে দিই। কোর্সের মাধ্যমে করতে গেলে ডাউনলোড অপশনটা দেয়। কোর্সের মাধ্যমে করতে গেলে তুমি যে কোনো ভিডিওকে ডাউনলোড করতে পারবে, মানে ডাউনলোড মানে হচ্ছে যে 2 জিবি অবধি, তোমার মোবাইল হোক, তোমার কম্পিউটার হোক, তোমার ল্যাপটপ হোক, তোমার ট্যাব হোক, যেখানে হোক 2 জিবি অবধি ডাউনলোড করতে পারবে। সেখানে ডাউনলোড করার পর ধরো 8টা 10টা ভিডিও ডাউনলোড করে অফলাইনে, পরবর্তীকালে মানে অনলাইনে ডাউনলোড করলে পরবর্তীকালে অফলাইনে সেগুলো দেখতে পাবে, সেই সুবিধাটা অনেকে পেতে পারো। তো এই কোর্স অপশনে তোমরা জয়েন করতে পারো। এবার বিষয়টা হচ্ছে যে কোর্স অপশনে জয়েন করতে গেলে একটা চার্জেস মিনিমাম লাগে, তোমাদের ইচ্ছে, তোমরা যদি কোর্সে জয়েন করতে পারো ভালো কথা, যদি মনে করো না স্যার আমরা যে ব্যাচে ছিলাম সেই ব্যাচে থাকবো, দ্যাট ইজ অলসো ফাইন। তোমাদের ইচ্ছে, আমার কোনো রকম ব্যাপার নেই, যে যেই ব্যাচে ছিলে সেই ব্যাচে থাকতে পারো। আর যদি মনে করো না স্যার আমি ডাউনলোড অপশনটা নিতে চাই, কোর্সে আমার অফলাইনে ডাউনলোডটা সুবিধা, মানে অনলাইনে ডাউনলোড করে অফলাইনে দেখতে চাই, তাহলে একটা মিনিমাম মানে যা কোর্স প্রাইস তার 10% একটা চার্জেস আমাকে দিতে হয় অ্যাপকে, কারণ ডাউনলোড অপশনটার জন্য 2 জিবি আমাকে কিনতে হয় প্রত্যেক স্টুডেন্টের জন্য, সেই কিনতে ওরা একটা চার্জ নেয়। তো সেখানে যদি মনে করো তাহলে 500 একটা মানে ওটা ওয়ান টাইমই, ওটা দিয়ে তোমরা কোর্স অপশনে ঢুকতে পারবে, সেটা 2 বছর ভ্যালিড থাকবে। মানে 2 বছর কোর্স, আমি আগের থেকে বলে রাখছি ওটা লাইফ টাইম না, এখন কোর্সটা লাইফ টাইম না, কোর্স আমার হাতে নেই। কোর্স হচ্ছে অ্যাপের মাধ্যমে, আর ব্যাচটা হচ্ছে আমার হাতে, কারণ ওটা আমার ব্যাচ। আর কোর্সে তোমরা যদি যাও, যেমন এই কোর্সটা 2 বছর ভ্যালিডিটি থাকবে, সেই 2 বছর ভ্যালিডিটিতে ওই 10% একটা চার্জ লাগে, জাস্ট অফলাইন ডাউনলোডের ওই মেমোরি কেনার জন্য। তারপরে যদি মনে হয় স্যার আবার আমি করবো, আবার 2 বছর পরে ওই একই চার্জই থাকবে, 10% ওই চার্জ দিয়ে তোমরা জয়েন করতে পারো, যার যেটা ইচ্ছা। তোমরা যদি মনে করো না স্যার আমরা রেসপেক্টিভ ব্যাচে ছিলাম, সেই ব্যাচে যেরকম যেরকম ক্লাস ছিল সেটাই থাকবে, সেটা কোনো অসুবিধা নেই, সেই ব্যাচের মাধ্যমেও করতে পারো। আর যদি মনে করো কোর্সে আছো, তাহলে কোর্সে ডাউনলোড টাউনলোড অনেক অপশন পাবে, সেই ধরনের অপশনগুলো তোমরা পেতে পারো। ওকে, এই হচ্ছে বিষয়। নেক্সট যেটা, সেখানে তাহলে এটা বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি এবার থেকে ইন্টারেক্টিভ বোর্ডে ক্লাস নেবো, মানে এইভাবে জুমের মাধ্যমে ক্লাস নেবো না, কথা বুঝতে পেরেছো? আমি যে ক্লাসগুলো নিবো এবার সব ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে। ইন্টারেক্টিভ বোর্ড মানে আমি লাইভ ক্লাসে আসবো, এবং লাইভ ক্লাসে আমি ক্লাসটা নেব। এবং তোমাদের সেখানে কি করবে, তোমাদের সেখানে চ্যাট অপশন থাকবে, সেই চ্যাটের মাধ্যমে তোমরা কিন্তু কমিউনিকেট করতে পারবে আমার সাথে, ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারবে না, ঠিক আছে? আমার সাথে মানে চ্যাট অপশন, চ্যাট বুঝতে পেরেছো, মানে যার যেটা প্রবলেম সেটা চ্যাট অপশনে করতে হবে, চ্যাটে আমি বলে দেবো, বা চ্যাটে এই সমস্ত কিছু থাকবে, ঠিক আছে? তো এই চ্যাট অপশনটাও খুব ভালো অপশন, এখান থেকে করতে পারবে। তাহলে এর আজকে যেহেতু মানে ইন্ট্রোডাকশন, আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলবো বলে আজকে আমি যেহেতু প্রথম দিন বলে আমি আজকে এরকম রুমে আসলাম, আমার অ্যাপের মাধ্যমে আসলাম না, কিন্তু এর পরের দিন থেকে আমি কিন্তু ইন্টারেক্টিভ বোর্ডে ক্লাস নেবো, এবং ইন্টারেক্টিভ বোর্ডে ক্লাস নিতে গেলে কিন্তু সেখানে আমি যে ক্লাস নিবো সেটাই দেখতে পাবে, তোমরা কিন্তু কথা বলতে পারবে, কিন্তু তোমাদের যা যা কোয়ারি, যা যা জিনিস আমি তো সময় দেবো, সেখানে চ্যাটে বলতে পারবে যে স্যার এটা আরেকবার বুঝিয়ে দিন, বা স্যার এই জিনিসটা বুঝতে পারলাম না, এগুলো চ্যাটে বলতে পারবে, কোনো অসুবিধা নেই, চ্যাট আমি দেখবো, আমার সাথে কমিউনিকেট হবে ডিরেক্ট। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে নতুন যে ক্লাসগুলো হবে সেগুলো ওই কোর্সের মাধ্যমে অ্যাড হয়ে যাবে, বা নিজের নিজের ব্যাচে অ্যাড হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তুমি যদি বলো স্যার কোর্স আছে কোর্সে অ্যাড হয়ে যাবে, বা তুমি যদি বলো স্যার আমার ব্যাচে আছে ব্যাচে অ্যাড হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যে যেখানে আছো সেখানে অ্যাড হয়ে যাবে। তবে কোর্স অপশনটা পারচেস করতে পারলে এক্সট্রা তোমাদের ওই ডাউনলোড অপশন এই ফেসিলিটিটা থাকবে।
অন্য বাকি ব্যাচে যা আছে সেটাই একই ব্যাপার। এবার ডাউনলোড হলে অনেকে সুবিধা হয় যে স্যার ডাউনলোড আছে, বা কোর্সে আরেকটা ব্যাপার, কোর্স অপশনে এখন কম্পিউটারে দেখতে পাবে। তুমি যদি কোর্স অপশনটা নাও তাহলে তুমি কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপে তুমি দেখতে পাবে, বড় জায়গায় দেখতে পাবে। আর ব্যাচে শুধুমাত্র মোবাইলে দেখতে পাবে, কারণ ওরা ব্যাচের ক্ষেত্রে মোবাইলের বা মানে বাইরে আর কিছুতে অ্যালাউ করে না। কিন্তু কোর্সের মাধ্যমে ওরা সব কিছু দেয়, কারণ ওরা কোর্সের মাধ্যমে আমার অ্যাপ যে আছে সে ওই বললাম না 10% চার্জ নেয় বলে ওই ফেসিলিটিগুলো দেয়। আর ব্যাচে যেহেতু ওদের কোনো চার্জেস নেই ফলে এই ফেসিলিটিগুলো ওরা বলা সত্ত্বেও দেয়নি বা দেয় না। তো এই হচ্ছে বিষয়। এবার আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন বলো বা পাবলিক সার্ভিস কমিশন বলো, আমি একদম এসএলএসটি বলছি, তাদের সিলেবাস একদম একই। বোঝা গেছে? এদের সিলেবাস একদম একই। তবে দেখো, যাদের যাদের বয়স আছে, আমি বারবার করে বলবো যাদের যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে স্কুল তো কোনোদিন আর উঠে যাবে না, যতই উঠে যাক যতই কমে যাক স্কুল সবসময় চলবেই। কারণ স্কুল হচ্ছে শিক্ষার একটা মাধ্যম। তো সেই ক্ষেত্রে এই স্কুলে আজ না হোক কাল না হোক 1-2 বছর পর হোক রিক্রুটমেন্ট হবেই। তো তার ফলে যারা সদ্য বিএড পাস করেছো, বিএড যেহেতু করে ফেলেছো, অনেকেই তার মধ্যে আছো যারা বলছো স্যার আমি টিচিং লাইনে থাকবো, তারা এসএসসি সিলেবাস নিয়ে নাড়াচাড়া করতে পারো, ভালো করে ক্লাস করতে পারো। 1-2 বছর বা 2-3 বছরের মধ্যে হয়তো পরীক্ষা হওয়ার একটা সুযোগ থাকবে। সবই হয়তো বলছি, কারণ এর কোনো কনফার্মেশন নেই। আর যদি দেখো যে না আগের মতো সবকিছু হচ্ছে, হয়তো সরকার পাল্টাচ্ছে, সবকিছু আগের মতো হচ্ছে 1-2 বছর অন্তর, তাতে খুবই ভালো। এবং এটাই হওয়া উচিত। আমি অ্যাজ এ টিচার হিসেবে এটাই চাই যে ছাত্রছাত্রীরা যত বেশি চাকরি পাবে ততই ভালো। কারণ যত বেশি এসএসসি হবে ততই বেশি চাকরি পাবে তত ভালো, এবং আস্তে 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 এই ধরনের পরীক্ষাগুলো যাতে রেগুলারলি হওয়ার হোক তাহলে খুবই ভালো হয়। তবে এই সরকারের তো কোনো সদিচ্ছা নেই, বুঝতেই পারছো, কারণ যে একটা পরীক্ষা নিয়ে এত কেস এত কাচারি হচ্ছে এবং নিয়ম এত চেঞ্জেস হচ্ছে, যে একদম সঠিক উপায়ে একটা নিয়ম বের করে যে পরীক্ষা নেবে সেটা করছে না, নিজেরাই পাজল করে দিচ্ছে, তার ফলে সবাই ভুক্তভোগী। তো সেই ভুক্তভোগী থেকে তোমাদের একটা মানে বিতৃষ্ণা জন্মে গেছে এবং একটা বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে বলেই তোমরা অনেকে বলছো স্যার আর কি হবে, বা স্যার পড়ে কি হবে, এই ধরনের জিনিসপত্র। তো পড়ে যদি মানে দেখো, আমি তো এর বাইরে কিছু নেই। দেখো আমি ব্যাচ শুরু করছি, আমার পড়াতে ভালো লাগে। এবার তোমরা যদি বলো যে স্যার কেউ পড়বো না, তাহলে আমার ব্যাচ বন্ধ হয়ে যাবে। বেসিক্যালি তোমরা রাজি হয়েছো বলেই আমি ব্যাচ শুরু করেছি, এবং অনেকেই জয়েন করেছো। মানে মাদ্রাসা সার্ভিস কমিশনের এই যে ব্যাচটা, এখানে সবাই এখনো জেনে উঠতে পারেনি, কিন্তু তাও মোর দেন 300+ স্টুডেন্ট এখনো জয়েন করেছে। তারপরে তোমাদের মধ্যেও তো একটা সুপ্ত বাসনা আছে, হয়তো বলছো সামনে, হয়তো বলছো মানে কি বলবো যে একটা বাজে অভিজ্ঞতা থেকে বলছো, কিন্তু আমার মতো তোমরাও একটা জানো যে হয়তো হবে, আর যদি হয় তখন কিন্তু আমাদের যদি না পড়ি তাহলে কিন্তু আমরা মানে পাবো না চাকরি। তো এই যে হয়তো হবে, হয়তো 10% বা একটা 5% হয়তো একটা সুপ্ত ইচ্ছে বা সুপ্ত একটা মানে কি বলবো যে একটা তোমাদেরও বিশ্বাস আছে যে না হয়তো এসএসসি হবে, আজ না হোক কাল হবে। সেখান থেকে তো পড়ছো, নাহলে তো তোমরা সময় নষ্ট করতে না। তার ফলে যদি ওই সুপ্ত একটা বিশ্বাস যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে আমি বলবো শুরু করো। আমি পড়াবো ভালো করে, এতটুকু আমি বলছি। কিন্তু পরীক্ষা হওয়ানোর দায়িত্ব তো আমার নেই। আমি তো আর রাজ্য সরকার না, বা আমি তো আর কমিশন না, সেই জন্য ওইখানে আমাকে দোষারোপ করার কোনো জায়গা নেই যে স্যার আপনি তো বলেছিলেন কিন্তু পরীক্ষা হলো না। এই সমস্ত জিনিসপত্র আমি কিন্তু মানে শুনতেও রাজি না বা শুনবো না, কারণ এইবার অনেকে অনেক কথা বলেছে স্যার আপনি এই বলেছিলেন ওই বলেছিলেন। আমরা সবসময় এই জন্য বলে রাখি ভাই, আমরা টিচার, আমরা চাই চাই যে ছাত্রছাত্রীকে মোটিভেট করতে, একটা এক্সপেকটেশন দিতে। এবং অনেক কিছু আমরা অনেক সময় পারিও বলি যাতে পজিটিভ হয়, কিন্তু অনেক সময় অনেকে পায় না বা অনেকে অনেক কিছুতেই নেগেটিভ নিয়ে নিচ্ছে। সেই জন্য খুব মেপে ঝুঁকে এবার কথা বলবো, এবং কথাটাই হচ্ছে প্রথমেই যে এই এসএলএসটি কি হবে আমি জানি না। যদি আমার সাথে যুক্ত থাকো, আমার ব্যাচে যারা যারা জয়েন হয়েছো, যারা যারা কোর্স পারচেস করেছো, আমি লাইভ ক্লাস শুরু করলাম। জানুয়ারি মাস থেকে আমার লাইভ ক্লাস শুরু হলো। আমার লাইভ ক্লাস 10 মাস চলবে, তার মানে অক্টোবর অব্দি চলবে। বা হয়তো তারপরে আরো প্র্যাকটিস চলবে, কারণ আমি, তোমরাই জানো যে আমার ব্যাচের সঙ্গে যারা যুক্ত হয়ে যায় সেই প্রথম থেকে, তোমরা অনেকে জানো যারা এখনো ব্যাচ 1 ব্যাচ 2 স্টুডেন্ট কিছুজন আছো, তারা অনেকেই জানো যে স্যার কিন্তু একবার ঢুকে গেলে স্যার কন্টিনিউ করতে থাকে, এবং স্যারের পড়াতে ভালো লাগে, আমি পড়াতে খুব ভালোবাসি সেই কারণে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি যেহেতু গ্র্যাজুয়েশনের সঙ্গে যুক্ত, আমি যতই ব্যাচ খুলি, আমি রেলের ব্যাচ খুলছি, আমি আপার প্রাইমারি খুলছি, আমি গ্রুপ সি গ্রুপ ডি খুলছি, কিন্তু মন থেকে কিন্তু আমার এসএসসি পড়াতে বেশি ভালো লাগে। পরীক্ষা না হলেও বাকি পরীক্ষাগুলো হয়তো কন্টিনিউয়াস হবে, রেলের পরীক্ষা কন্টিনিউয়াস হবে, এরপরে হয়তো আমরা ডিফেন্স পুলিশ এই সম্বন্ধে ব্যাচগুলো আমি খুলছি আস্তে আস্তে, সেগুলোর পরীক্ষাগুলো প্রতি বছর হচ্ছে। কিন্তু আমার মন থেকে যদি বলো স্যার আপনার পড়াতে কি বেশি ভালো লাগে, তাহলে আমার গ্র্যাজুয়েশন বা আমার এসএসসি পড়াতে সত্যি খুব ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় যেটা আমার ভালো লাগে সেই সাবজেক্টে পরীক্ষা হচ্ছে না, এবং পরীক্ষা হচ্ছে না বলে অনেক ছাত্রছাত্রীর মন মানসিকতা ভেঙে যাচ্ছে, এবং তার ফলে তাদের কি যে প্রিপারেশন করার ইচ্ছেটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং আস্তে আস্তে কি হচ্ছে যে তারা সবকিছু ভুলে যাচ্ছে, যে এখানে তাদের একটা আগ্রহ ছিল যে তারা শিক্ষক হবে বা টিচার হবে, সেই আগ্রহটা নষ্ট হচ্ছে, যেটা জাতির জন্য খুব ভয়ঙ্কর এবং খুব খারাপ। তার ফলে তোমাদের ইচ্ছে এখন কি হয়, কারণ এবার আকবারই আমি কিছু বলতে চাই না, এবার আকবারই আমি বলবো যে হবেই, তোমরা দেখো
তো এটা বলতে চাই না, কারণ বাই চান্স রাজ্য সরকারের কোনো ভরসা নেই কি যে কি করছে না করছে। তবে মাদ্রাসা সার্ভিস কমিশন যেহেতু ভ্যাকেন্সি বের করেছে, তাহলে সহজ হিসাব যে হওয়ার তো একটা চান্স আছেই। এবার কেউ যদি বলো না স্যার হবে না, তাহলে ভ্যাকেন্সি কেন বের করলো আমি জানি না। আর পাবলিক সার্ভিস কমিশন অলরেডি নোটিফিকেশন বের করে নিয়েছে, আজ না হোক কাল না হোক পরশু হবেই। তো এইভাবে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করতে পারো, এবং একবার যখন হবে সেই সুযোগটাকে তখন কাজে লাগাতে পারো, এটাই হচ্ছে বিষয়। পাশাপাশি এনবিএস কেবিএস যেই ধরনের সেন্ট্রাল গুলো আছে, তারপরে বলো ইএমআরএস, এই সেন্ট্রালের পরীক্ষাগুলো কিন্তু হয়, এবং কেবিএস এই ধরনের কেন্দ্রীয় বিদ্যালয়, দিল্লি পাবলিক স্কুল, এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো দিতে পারো, এবং রাজ্যের বাইরেও আস্তে আস্তে বেরাতে পারো। প্লাস প্লাস হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, এগুলো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের 25% ওরা পাবে। তো সেই ক্ষেত্রে প্র্যাকটিস ব্যাচ এখন কন্টিনিউ করবো না, কারণ প্র্যাকটিস ব্যাচে অনেক অঙ্ক করিয়ে দিয়েছি, সেগুলোকেই রিভিশন দেবে। শুধু থিওরি ক্লাস করাবো, কারণ থিওরিগুলো খুব দরকার, কারণ থিওরি কনসেপ্ট ক্লিয়ার না করলে বুঝতে পারছি যে ইন্টারভিউয়ের সময়, ওই যে আমার যত ছাত্রছাত্রী ইন্টারভিউ পেয়েছে, ইন্টারভিউয়ের সময়ও তারা অনেক কিছুতে গন্ডগোল হচ্ছে। তো পড়ানো আমার কাজ, আমি অবশ্যই ভালো করে পড়াবো। এবং এইবারও ধরো, আমি ইচ্ছা করেই আমি আমার স্ট্যাটাসেও দিয়েছিলাম যে আমি ইন সার্ভিসরা কতজন আমার ব্যাচ থেকে চাকরি পেয়েছে আমি দেইনি। দেইনি মানে অনেকজনই চাকরি পেয়েছে। টোটাল আমার ব্যাচ থেকে এবার এসএসসিতে 1050 জন কোয়ালিফাই করেছে ইন্টারভিউতে। তার মধ্যে অনেকজন চাকরি পেয়েছি 11-12-এ। কিন্তু আমি আমার স্ট্যাটাসে আমি দুটো জিনিসের দিয়েছিলাম, একটা হচ্ছে ইডাব্লিউএস। কেন ইডাব্লিউএস কেন দিয়েছিলাম, কারণ ইডাব্লিউএস এর মধ্যে সব ফ্রেশার্স। কারণ ইন সার্ভিসরা যেহেতু 10 নম্বর এক্সট্রা পেয়েছে, তার ফলে আমি যদি বলি যে তাদের চাকরি পাওয়ানোতে আমার খুব অবদান, একদমই না। 10 নম্বর পেয়ে গেলে তারা অনেকটা অ্যাডভান্টেজে থাকে, এবং খুব স্বাভাবিক যে ফ্রেশার্সদের থেকে তারা চাকরিটা অনেকটা মানে এগিয়ে যাচ্ছে, এবং তারা চাকরিটা পেয়েছে। ফ্রেশার্সরা যদি চাকরি পায় তাহলে হয়তো বলতে পারি যে তাদের চাকরির পিছনে আমার কিছুটা হলেও অবদান আছে, 1% হলেও আছে। কিন্তু ইন সার্ভিসদের চাকরির পিছনে আমার কোনো অবদান নেই। যাই হোক, কিছু কিছু লোক তবু স্বীকার করে না স্যার আপনি পড়িয়েছেন বলে 50-এর উপর পেয়েছি, বা 55-এর উপর পেয়েছি, বা অমুক তমুক পেয়েছি। ইন সার্ভিসরা, ফ্রেশার্সদের ক্ষেত্রে আমার অনেক ছাত্রছাত্রী 11-12-এ 60-59 পেয়েও চাকরি পায়নি। কিন্তু যারা ইডাব্লিউএস, এরকম আছে যে আমার ব্যাচ থেকে ইডাব্লিউএস ছেলেদের মধ্যে 1 র্যাঙ্ক করেছে, মেয়েদের মধ্যেও আমার 1 র্যাঙ্ক করেছে। কারণ মানে ইডাব্লিউএস এ যে 1 র্যাঙ্ক করেছে সে নাম হচ্ছে খুব সম্ভবত নিরঞ্জন মনে হয়। ও 59 পেয়েছে 60-এ, ইন সার্ভিসে 60-এ 59, সরি ফ্রেশার্সে, ইডাব্লিউএস এ। তো তার ফলে ও ইডাব্লিউএস বলে ওর মানে ওর যে প্রাপ্তিটা সেটাকে আমি ছোট করতে চাই না। কারণ ইডাব্লিউএস হলেও ও 60-এ 59 পেয়েছে, চারটিখানি কথা না। একদম মানে ও ফ্রেশার্স হিসাবেও চান্স পেতো যদি কাট অফ 60-61 না যেত। দুঃখের বিষয় হচ্ছে কাট অফ 11-12-এ 60-61 হয়ে গেছে। তার ফলে কোনো ফ্রেশার্সই জেনারেলে চান্স পায়নি, না মেল ফিমেল না ফিমেল। এবং ইডাব্লিউএস এ ফিমেলও আমার ব্যাচ থেকে 1 নম্বর যে আছে গোটা রাজ্যে, বাকি অনেকেই আছে, আমি তাদের নাম বলতে চাই না, এখন এত কত অনেক পেয়েছে তো অত হিসাব নিকাশ মেলানো সম্ভব না। কিন্তু আমি জাস্ট 1 র্যাঙ্ক 3 র্যাঙ্ক এই ধরনের র্যাঙ্কগুলো আমার ব্যাচ থেকে সব আছে। প্লাস ওবিসিতেও আছে কিছু, ওবিসি বিতেও আছে, জেনারেলেও আছে। কিন্তু ওবিসি বিতেও যেরকম 1 র্যাঙ্ক আমার ব্যাচ থেকেই আছে, ইন সার্ভিস উনি, তো উনিও আছেন। তো এরকম মানে প্রথম দিকের সব র্যাঙ্কগুলো সব আমার ব্যাচ থেকেই আছে। তার ফলে ভালো স্টুডেন্টদের মধ্যে যদি থাকো, একটা ভালো পরিবেশ তৈরি হবে। আমার গাইডেন্স তো পাবেই, আমি যেভাবে যেভাবে জিনিসগুলো বলে দেবো সেগুলোকে চেষ্টা করবে পড়ার, তাহলে অনেকটাই শিখতে পারবে। এবং শেখার পরও আরো কিছু কিছু ভেতরের জিনিস মানে কিছু ট্রিকি জিনিস, কিছু শর্টকাট জিনিস, এগুলো তোমরা শিখতে পারবে। এবং তোমাদের মধ্যে অনেকের মধ্যে পোটেনশিয়াল আছে, এবং সেই পোটেনশিয়ালটাকে যদি কাজে লাগাও তাহলে দেখবে যে তোমরা কিন্তু ভালো র্যাঙ্ক করতে পারো। আমি 1-2 র্যাঙ্কের কথা বলছি না, আমার ব্যাচ থেকে খুব ভালো ভালো র্যাঙ্ক পেয়েছে। মানে 1 র্যাঙ্ক পেয়েছে মানে 1 থেকে 10 বা 1 থেকে 100-র মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে টোটাল, বুঝতে পেরেছো যে ওয়েস্ট বেঙ্গলে 1000+ স্টুডেন্ট ইন্টারভিউতে পেয়েছে। তো সেখানে 9-10-ও প্রচুর ছাত্রছাত্রী পাবে। কিন্তু দুঃখ লাগে এটাই যে কিছু জেনারেল আমার যারা খুব ভালো পরীক্ষা দিয়েও 9-10-এ পায়নি, হয়তো 60-55 পেয়েছে, 54 পেয়েছে, অনেক আছে, ভুড়ি ভুড়ি আছে। আরো 500 জন আমার মানে যদি ঠিকঠাক ভাবে হতো তাহলে আরো 500+ স্টুডেন্ট, মানে টোটাল 1500 স্টুডেন্ট আমার ব্যাচ থেকে পাওয়ার কথা ছিল। আমি যা মোটামুটি একটা হিসাব করেছিলাম, যাই হোক হলো না। ইন সার্ভিসটা 10 পাওয়াতে অনেক ইন সার্ভিস হয়তো 46-47 পেয়ে হয়ে গেছে, অথচ অনেক ফ্রেশার্স 55 পেয়ে হয়নি। তো সেখানে তো একটা কিছু করার নেই, কিছু মানে এটা তো এখন নিয়ম, যা তার বাইরে তো আমার কিছু বলার নেই। তবে এইটা তো আর প্রত্যেকবার হবে না, হয়তো এইবার তাদেরকে সুবিধা পাওয়ানোর জন্যই, বা 2016 শিক্ষকদের সুবিধা পাওয়ানোর জন্য এটা করেছে রাজ্য সরকার। যেটা একদিক থেকে হয়তো তাদের সুবিধা পাওয়ানোর জন্য তাদের চাকরি চলে গেছে, সেই দিক থেকে একটা মানবিক গ্রাউন্ডে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বা মানবিক গ্রাউন্ডে অনেক কিছুই হয়। সেটা সুপ্রিম কোর্ট বলুক, হাইকোর্ট বলুক, যাই হোক যেটাই হয়েছে, এবার সেটা নিয়ে কেসও চলছে আন্ডার, ওটা ইয়ের মধ্যে আছে। ঠিক আছে, এখন আমার কিছু কমেন্ট করা উচিত না, ঠিক না ভুল সেগুলো পরের ব্যাপার। কিন্তু পরবর্তীকালে যে পরীক্ষাগুলো হবে সেখানে হয়তো তোমাদের ওই 10 নম্বরের অ্যাডভান্টেজ হয়তো ইন সার্ভিসরা পাবে না, বা হয়তো পেলেও যেটা আগে পেতো 5, সবই হয়তো বলছি কারণ সবই সমগ্র কিছুই জানি না। তবে এরকম জিনিস হয়তো আর করবে না, কারণ এবার যেই নিয়ে মামলা চলছে বা যেটা চলছে সেটা হয়তো সাহস পাবে না। তার ফলে ফ্রেশার্সদের ক্ষেত্রে অন্যান্য বার, এইবারের তুলনায় অন্যান্য বার যদি পরীক্ষা হয় আবার, তাহলে অনেকটাই সুযোগ থাকবে। সেই ক্ষেত্রে একবার দেখতে পারো।
যদি মনে হয়, যদি নিজের একটা মনের মধ্যে সুপ্ত বিশ্বাস থাকে যে না স্যার আরেকবার এই ধরনের এসএলএসটি হবে, তাহলে পড়াশোনা করতে পারো, পড়ে যাও। আর যদি মনে করো যে না স্যার আর হবে না, তাহলে তো জয়েন করার কোনো মানেই হয় না, তাহলে তুমি জয়েনও করতে না। তুমি যখন আমার ব্যাচে জয়েন করেছো মানে তোমার একটা বিশ্বাস আছে। তো সেই বিশ্বাস থেকে আমরা শুরু করি ক্লাস করানো, এবং আজ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আমি চেষ্টা করব তোমাদেরকেও যাতে ভালো করে পড়ানো যায়, যেরকমভাবে আগে সিরিয়াসলি পড়াতাম সেভাবেই পড়াবো। এবং অন্যান্য কোর্স কি, আপার প্রাইমারি নতুন ব্যাচ কবে থেকে? আপার প্রাইমারি কোর্স চলছে, আপার প্রাইমারি অবশ্যই চলছে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তো বলে দেবো, ঠিক আছে? এটা আপার প্রাইমারি ব্যাচ না, সেটা আপার প্রাইমারি নিয়ে এখন আলোচনা করতে চাইছি না। যা যা নিয়ে যা যা কোয়ারি আছে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি সব বলে দেবো। আপার প্রাইমারি ব্যাচ অলরেডি অক্টোবর থেকে শুরু হয়ে গেছে, চলছে, ক্লাস চলছে, সবই ব্যাচ ক্লাস চলছে। ওকে। তো এইবার বিষয়টা হচ্ছে, হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যে আপার প্রাইমারি ক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট আছে। আপার প্রাইমারি যখন বললে তখন সাবজেক্ট আছে 25 নম্বর, এবং সাবজেক্টটা গ্র্যাজুয়েশন থেকে, মানে এই এসএসসি সিলেবাসটাই। তো আমাদের যে এসএলএসটি সিলেবাস, সেই এসএলএসটি সিলেবাসের টোটাল 10টা পোর্শন আছে। সেই পোর্শনগুলো সকলেই জানো। সেই পোর্শনে কোনটা কোনটা কিভাবে শুরু করবো আমি খালি অ্যাপ্রোচগুলো আজকে বলে দিই। আমাদের এসএলএসটি সিলেবাসের ক্ষেত্রে আমি এবার শুরু করবো হচ্ছে অ্যানালিসিস দিয়ে একদম। আমরা রিয়াল অ্যানালিসিস দিয়ে শুরু করবো। রিয়াল অ্যানালিসিস মানে এই পোর্শনটাকে বলে ক্যালকুলাস। যদি এটাকে একদম বড় করে বলি তাহলে এই পোর্শনটা হচ্ছে ক্যালকুলাস। এবং এই ক্যালকুলাসের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে রিয়াল অ্যানালিসিস আছে, তার মধ্যে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস আছে, তার মধ্যে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস আছে, তার মধ্যে অ্যাপ্লিকেশন অফ ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, সব কিছু আছে। তিনটে ভাগে বিভক্ত এটা। একটা হচ্ছে রিয়াল, একটা হচ্ছে সেভারাল ভেরিয়েবলস বা মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস। ঠিক আছে, আজকে সিলেবাসটা এভাবে বলে দিচ্ছি, নেক্সট দিন থেকে আমরা ইন্টারেক্টিভ বোর্ডই ক্লাস নেব। কারণ কি হয় যে কিছু ছাত্রছাত্রী আমাকে বলেছে যে স্যার আপনি লাইভে আসলে না ভালো লাগে, মানে এটা আমিও ফিল করেছি যে কোনো স্যার হয়তো লাইভে আসছে, সামনে থেকে আসছে, তাহলে তাকে দেখলে না একটা পড়াশোনার ইচ্ছা হয়। আর সবসময় হয়তো হোয়াইট বোর্ডে বা এরকম সাদাতে পড়তে অনেক সময় ইচ্ছা হয় না, এটা আমাকে কিছু ছাত্রছাত্রী বলেছে। সেই জন্য আমি ভেবেছি এবার থেকে আমি ইন্টারেক্টিভ বোর্ডে আসবো। আর যদি তোমার মনে হয় যে না স্যার ইন্টারেক্টিভ বোর্ডে আমি পড়তে চাই না, তাহলে আগেকার যে ভিডিওগুলো আছে সেগুলোও দেখতে পারো, একই জিনিসই, সবই একই। আর অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে। এই অ্যানালিসিসটা আগে করবো, কারণ অ্যানালিসিসের প্রতি ছাত্রছাত্রীর খুব ভীতি থাকে। ক্যালকুলাস পোর্শনটা খুব ভালোভাবে করব, বোঝা গেছে, যাতে করে আমাদের খুব সুন্দরভাবে শেষ হয় জিনিসটা। এবং আমার পড়ানোর স্টাইল হয়তো অনেকেই জানো, আমি একদম বেসিক থেকে শুরু করি, নিয়ে অ্যাডভান্স লেভেল অবধি যাই। সেটা আগেও যা করতাম এখনও তাই করব। ক্যালকুলাস ছাড়া আমাদের আরও কি কি পিওরের পোর্শন আছে, একটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা আছে, খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন। তার মধ্যে অনেক কিছু আছে, ভেক্টর স্পেস, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, এই ধরনের জিনিসপত্র সবই আছে, এগুলো আমরা করব। নেক্সট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা জানোই তোমরা যে এর মেনলি হচ্ছে দুভাগে বিভক্ত। একটা হচ্ছে গ্রুপ থিওরি, আচ্ছা তার আগে তিন ভাগে, একটা হচ্ছে সেট রিলেশন ম্যাপিং। সেট রিলেশন ম্যাপিং একটা আছে, এটা খুব ভালো করে জানতে হবে, খুব সুন্দরভাবে, কারণ অনেকেই সেট রিলেশন ম্যাপিং খুব অনেক দিন আগের থেকেই পড়ো, বা উচ্চ মাধ্যমিক থেকে পড়ছো, কিন্তু তাও দেখি ম্যাপিং চ্যাপ্টারে অনেকের খুব সমস্যা হয়। ইনজেক্টিভ, সাবজেক্টিভ, বাইজেক্টিভ, ইনভার্স, এই ধরনের যেমন সমস্যাগুলো হয়, বা কম্পোজিশন, এগুলো খুব ভালো করে শিখবো। নেক্সট হচ্ছে আমাদের গ্রুপ থিওরি আছে, আর আরেকটা প্রশ্ন হচ্ছে রিং আর ফিল্ড। হ্যাঁ, রিং ফিল্ড, এই জায়গাটা ভালো করে শিখতে হবে। আচ্ছা, নেক্সট যেটা আছে হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। এটা একটু বড় পোর্শন। এই পোর্শনের মধ্যে চারখানা পোর্শন আছে। আমি সবকিছু সিলেবাস নিয়ে বলছি, 11, 12, 9, 10 নিয়ে বলছি। চারখানা পোর্শন আছে, তার মধ্যে আছে কমপ্লেক্স, ইনইকুয়ালিটি, থিওরি অফ ইকুয়েশন, আর ইন্টিজার পোর্শনটাও কিছুটা আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, এটা গেল তাহলে হচ্ছে পিওর পোর্শন, ক্লাসিক্যাল, অ্যাবস্ট্রাক্ট, লিনিয়ার, ক্যালকুলাস। এবার চলে আসলে অ্যাপ্লাইড পোর্শন। অ্যাপ্লাইড পোর্শনের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। খুব বেশি নেই, অল্পই কয়েকটা চ্যাপ্টার আছে। 11, 12 বলো আর 9, 10 বলো, কম বেশি সিলেবাস প্রায় এক, দু একটা চ্যাপ্টার 11, 12 বেশি আছে, সেগুলো সব করিয়ে দিব, চিন্তার কিছু নেই। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে অর্ডার, ডিগ্রি, এই ধরনের জিনিসপত্র থাকবে, এক্সাক্ট, নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলো শিখতে হবে। লিনিয়ার, নন লিনিয়ার, হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস, বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো আমরা শিখবো। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পর নিউমেরিক্যাল অ্যানালিসিস। আচ্ছা, এটা এরকম না যে স্যার আপনি এইভাবেই শুরু করবেন কিনা, এরকম না, মানে আমি যা সিলেবাসটা আলোচনা করছি, আমি এরকম ভাবেই যে অ্যাপ্রোচ করব বা এইভাবেই এগোবো সেটা না। নিউমেরিক্যাল অ্যানালিসিসের মধ্যে এরর থাকবে বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের মেথড থাকবে, রুট বের করার মেথড, ইন্টিগ্রেশনের মেথড, বিভিন্ন ধরনের অপারেটর থাকবে। হুম, সেই ডেল্টা অপারেটর, ন্যাবলা অপারেটর, এরকম বিভিন্ন ধরনের অপারেটর থাকবে। এগুলো হচ্ছে আমাদের সিলেবাসে আছে। নেক্সট হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালিসিসের পর জিওমেট্রি আছে, অ্যানালিটিক্যাল জিওমেট্রি, 2D, 3D। এর মধ্যে আছে আমাদের
পিয়ার অফ স্ট্রেট লাইন, ট্যানজেন্ট নর্মাল, এই ধরনের পোর্শনগুলো আছে, ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস। থ্রিডির মধ্যে আমাদের আছে স্ট্রেট লাইন, প্লেন, ডিআরএস, ডিসিএস, যেটাকে বলে ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও, এই ধরনের জিনিসপত্রগুলো আছে, সেগুলো সব যখন শুরু করবো সব ডিটেলসে বলে দেবো। নেক্সট যেটা আমাদের সেটা হচ্ছে মেকানিক্স, খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন। সেই মেকানিক্স পোর্শনটা ভালো করে পড়তে হবে। মেকানিক্সের দুটো ভাগ আছে, একটা ওয়ান একটা টু। খুব বড়, যদিও টু থেকে বেশি কোশ্চিন আসে না, মেনলি আমাদের ওয়ানটাই ফোকাস করতে হয়। 11-12-এ টু আছে, কিন্তু তাও কোশ্চিন খুব কম, ওই মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে কিছু কোশ্চিন আছে, এক দুটো ব্যাস, আর কিছুই না। এছাড়া কি আছে, এছাড়াও হচ্ছে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আছে, এলপিপি। এলপিপি, সেই এলপিপি হচ্ছে বিভিন্ন ধরনের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, সেগুলোকে আমরা সলভ করব। তার জন্য বিভিন্ন মেথড আছে, সেই মেথডগুলো জানবো, সেখানকার থিওরি জানবো, এগুলো হচ্ছে করবো আমরা। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ক্ষেত্রে গ্রাফিক্যাল মেথড, সিমপ্লেক্স মেথড, টু ফেজ মেথড, যদিও সিমপ্লেক্স টু ফেজ মেথড থেকে মেথডগুলো তো আসে না, কিন্তু মেথডে কি কি দরকার সেখান থেকে থিওরি আসে। ডুয়ালিটি বলে একটা মেথড আছে। তারপরে সেখান থেকে আমাদের চলে যাবে ট্রান্সপোর্টেশন, সেখান থেকে আমাদের চলে আসবে অ্যাসাইনমেন্ট, এই ধরনের মেথড আছে। পাশাপাশি আমাদের কনভেক্স সেট কাকে বলে, এক্সট্রিম পয়েন্ট কি, বেসিক ফিজিবল সলিউশন, এই ধরনের বিভিন্ন কোশ্চিন আছে। ডিজেনারেট, জেনারেট কি হবে, এগুলো আসে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে কিছু পোর্শন। প্লাস হচ্ছে আরেকটা এটা পোর্শন, সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টর ক্যালকুলাস খুব সহজ একটা পোর্শন, ভেক্টর ক্যালকুলাস। সেখান থেকে খুব ভালো ভালো সুন্দর সুন্দর কোশ্চিন আসে। সেই ভেক্টরের মধ্যে সিলেবাসটাও খুব ছোট। ভেক্টর ইন্টিগ্রেশনটা তেমন নেই, শুধুমাত্র ভেক্টর ডিফারেন্সিয়েশন অব্দি আছে। ভেক্টর কাকে বলে জানতে হবে, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ফোর প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ফোর প্রোডাক্ট, এবং ভেক্টর ক্যালকুলাসের অ্যাপ্লিকেশনগুলো। অ্যাপ্লিকেশনের মধ্যে বিভিন্ন ধরনের আছে, সেখানে ফোর্স আছে, মোমেন্ট আছে, এরকম বিভিন্ন ধরনের আমাদের ইয়েগুলো পড়তে হবে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এই পোর্শনটা অনেকটাই আছে, 11-12 অনেকটা আছে, 9-10 বেশি নেই, ঠিক আছে। তো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর মধ্যে প্রবাবিলিটি জানতে হবে, কন্ডিশনাল প্রবাবিলিটি, বেস থিওরেম, ডিস্ট্রিবিউশন, যদিও আমাদের 9-10 ক্ষেত্রে খুব কমই আছে প্রবাবিলিটি। ডিস্ট্রিবিউশনের পর জয়েন্ট ডিস্ট্রিবিউশন আছে, এক্সপেকটেশন আছে, মিন মিডিয়ান, এগুলো থাকবে। মোড, এই ধরনের স্ট্যাটিস্টিক্স এর কিছু জিনিসপত্র থাকবে। পাশাপাশি যেটা সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, এটা এসএসসি তে নেই কিন্তু এটা পিএসসি তে আছে। এই বুলিয়ান অ্যালজেব্রা পোর্শনটা আমরা পিএসসির জন্য পড়বো। আর বুলিয়ান অ্যালজেব্রাটা পিএসসি তে আছে, কিন্তু পিএসসি তে এলপিপি নেই। পিএসসি মানে যেটা পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের জন্য যেটা বলছি, যেটা হচ্ছে আমাদের মানে সরকারি স্কুলগুলোতে, যেমন জেলা স্কুল, এই ধরনের স্কুলগুলোতে যেগুলো থাকে সরকারি, সেগুলো হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা আছে, কিন্তু এলপিপি নেই। এটা হচ্ছে শুধু পিএসসি তে আছে, আর এটা পিএসসি তে নেই। এই হচ্ছে আমাদের সিলেবাস সব। এবার আমরা কি করব, আমরা প্রথমত এইটা ধরবো, ক্যালকুলাস। ক্যালকুলাসটা খুব সুন্দরভাবে পড়বো, তারপরে আমরা একটা একটা করে এগোবো। এবং তোমাদের যদি বলো স্যার আমি যেভাবে বলবো সেইভাবে এগোন, তাহলে এক একজনের এক এক রকম মতামত নিতে গেলে খুব কনফিউজড হয়ে যাবো, কারণ ওখানেই ঝামেলা লেগে যাবে। তার ফলে আমার মতামত অনুসারে চলতে হবে, মানে চেষ্টা করবে চলার, কারণ তাহলে ধরো যে এতজন যখন লাইভ ক্লাস করবে বা এতজন যখন পড়বে, এক একজনের এক এক রকম ব্যক্তিগত মতামত, প্রত্যেকেই চাইবে আমি যেটাতে উইক সেটাই আগে করুন স্যার। তার ফলে আমি যদি তার কথা অনুসারে চলি তখন অন্যদের রাগ হবে, না স্যার ও বলছে ওটাই শুনছেন, আমারটা শুনছেন না। তার ফলে এখন আমি ঠিক করেছি, বা এর আগেও আমি বলেছি, যে আমি যেভাবে মনে করবো যে বোঝানো উচিত বা এগোনো উচিত, আমি সেভাবে এগোবো, ঠিক আছে। তার ফলে চিৎকার চেঁচামেচি করার, ঝামেলা করার দরকার নেই। একটা করে পিওর করাবো, একটা করে অ্যাপ্লাইড করবো, এরকমও হতে পারে। বা এরকম হতে পারে দুটো পিওর করিয়ে দিলাম আগে, তারপর দুটো অ্যাপ্লাইড করাবো, তাহলে আমি কম বেশি করে এরকম করাবো। এবং আমি বারবার করে বলে রাখছি, আমার কিন্তু সিলেবাস শেষ করতে অক্টোবর, কারণ আমি কিন্তু ওই কম সময়ের মধ্যে 2-3 মাসে সিলেবাস শেষ করতে পারি না। যদি ভালো করে শেষ করতে হয়, ফুললি কভার্ড, লাইভ ক্লাসে ফুললি কভার্ড হতে আমার একদম অক্টোবর লাগবে। কথা বোঝা গেছে? সে অক্টোবর ভালো করে, সে অক্টোবরের জায়গায় কম বেশি সেপ্টেম্বর হয়ে গেল, বা হয়তো নভেম্বর হয়ে গেল, দেখলাম যে পরীক্ষা একটু দেরি আছে, আরো ডিটেলসে ভালো করে করাচ্ছে, সেগুলো হতে পারে। কিন্তু এই হচ্ছে এটা। তো এইভাবে আমরা এগোবো, এবং এইভাবে কিন্তু আমরা চলবো। এবার তোমরা তোমরা যারা যারা পড়াশোনা করতে চাও সিরিয়াসলি করবে, কারণ ওই যে 2 দিন করবো তারপর 3 দিন করবো না, তারপরে সময়টা নষ্ট হবে। আমি বারবার করে বলছি, আমি যখন পড়ানো শুরু করেছি তখন খুব সিরিয়াসলি করেছি। গোটা ওয়েস্ট বেঙ্গলে আর কোনো টিচার এখন পড়ানো শুরু করেনি, বিশেষ করে আমি ম্যাথমেটিক্সের কথাই বলছি, কারণ তারা একবার এসএসসি পড়িয়ে দিয়েছে, এবং পড়ানোর পর আর তারা পড়াচ্ছে না। এবং এটাই হয়েছে, আমি আজ থেকে না, আমি 2021 থেকে অনলাইনে এসএসসি পড়াচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে আমার মতো এসএসসি অনলাইনে কোনো স্যার নেই। এসএসসি যখন নোটিফিকেশন বেরোলো তখন প্রচুর স্যার পড়িয়েছে, এবং সেখানে তারা 3-4 মাস পড়িয়ে স্টপ, পরীক্ষা হলো না, স্টপ। কিন্তু আমার তো উদ্দেশ্য ওরকম না যে শুধুমাত্র 3-4 মাস পড়াবো কারণ বেশি স্টুডেন্ট পাচ্ছি সেই সময়। আমি যতটাই স্টুডেন্ট পাই, আমার সারা বছর স্টুডেন্ট ভালোই আসে, খারাপ আসে না ভগবানের দয়ায়, কিন্তু যতটাই পাই
হয়তো এসএসসি নোটিফিকেশন বেরোলে যেরকম হিউজ স্টুডেন্ট ছিল সেরকম হয়তো পাবো না, কিন্তু আমার যতটাই স্টুডেন্ট থাক আমি তাদেরকে নিয়েই সারা বছর চলি, এবং আগামীতেও আমি চলতে থাকবো। হ্যাঁ, এবার যদি দেখি যে একদম পরীক্ষা হচ্ছেই না, 10 বছর হয়ে গেল, তাহলে তার কিছু করার নেই, স্টুডেন্ট পাবো না, বা স্টুডেন্টরা তো বোকা না। কিন্তু হয়তো সবার মধ্যে একটা বিশ্বাস আছে, আশা আছে, সে আমার কাছে পড়ছে। তো তোমরা যদি আমার সাথে কন্টিনিউ করতে চাও, সবকিছু যদি ফেয়ারলি হয়, আমি অন্তত বলতে পারি যে রিটেনে খুব ভালো রেজাল্ট করবে। এবং আমার কাছে যদি পড়ো, তাহলে ইন্টারভিউতে যত নম্বর থাক, যদি ফিয়ারলি সবকিছু হয়, তাহলে ইন্টারভিউতেও তোমরা অনেক কিছু পারবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক কনসেপ্ট পারবে, এটা আমি বলতে পারি নিশ্চিতভাবে। এবার বাকি গেজেটে কি নিয়ম করবে, আদৌ তাদের এক্সপিরিয়েন্স আদের দেবে কিনা, ফেসার্সদের কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি সত্যি বলছি কিছু জানি না। আশা করব যাতে সবার ক্ষেত্রে খুব ভালো নিয়ম বা বেজেট যাতে চালু করে, বিশেষ করে মাদ্রাসাতে আগের বার যেটা ছিল, সেই মাদ্রাসাতে এবারও যাতে এটা করে। কারণ আগের বার যে মাদ্রাসাটা হয়েছে সেখানে তো আমি নিজে দিয়েছি, এবং আমি গোটা রাজ্য থেকে 1 র্যাঙ্ক করেছি। তো সেই ক্ষেত্রে আমি নিজে জানি যে কতটা ফেয়ার হয়েছে, আমি র্যাঙ্ক করেছি বলে না, আমি ইনভলভ ছিলাম ওখানে। তো সেই ক্ষেত্রে আমরা 90 নম্বরে পরীক্ষা দিয়েছি, এবং সেখানে 10 নম্বরে ইন্টারভিউ দিয়েছে। সেখানে রিটেনে আমি সব থেকে বেশি পেয়েছি গোটা রাজ্যে, এবং ইন্টারভিউতে আমি সব থেকে বেশি পাইনি। ইন্টারভিউতে আমাকে একটু কম দিয়েছে তুলনামূলক, সেটা হবেই স্বাভাবিক, কারণ আমি ওখানে গিয়ে একটু মানে যেহেতু আমার মধ্যে একটা টিচার সুলভ ভাব চলে এসেছে, তার ফলে আমি খুব পোলাইট হতে পারি না এখন। এটা আমার নেগেটিভ বলতে পারো, কিন্তু আমি ইন্টারভিউ বোর্ডে আমি খুব পোলাইট হতে পারি না, কারণ ইন্টারভিউ বোর্ডে আমি যখন কোনো কোশ্চিন বা কোনো কিছু যখন ভুল জিজ্ঞেস করে, আমি তাদের সঙ্গে রীতিমতো তর্ক করি। কারণ সেই ক্ষেত্রে আমি অন্যান্য স্টুডেন্টদের মতো চুপ থাকতে পারি না, বা আমার যেহেতু ওই ভয়টা নেই যে আমার কি হবে, বা আমার যদি না চাকরি দেওয়ার এরকম কোনো বিষয় নেই। তার ফলে রিটেনে আমি জানি যে আমি খুব ভালো রেজাল্ট করেছি, ইন্টারভিউতে শূন্য দিলেও আমার র্যাঙ্ক 1 হবে, আমি এটা মোটামুটি জানতাম। কারণ আমি রিটেনে অনেকটাই ভালো পরীক্ষা দিয়েছিলাম। তার ফলে ইন্টারভিউতে গিয়ে আমি অনেক সময় অনেকের সঙ্গে একটু মানে কি বলবো, রুটলি বলবো না, কিন্তু আমি ওই পোলাইটলি বিহেভটা করি না। আমি অনেক সময় তাদেরকে একদম মানে তারা যদি কিছু ভুল, অনেক সময় ইন্টারভিউতে আমি দেখেছি অনেক স্যার ম্যাডামরা অনেক কিছু ভুলও কোশ্চিন করে দেয়। তো সেই ক্ষেত্রে আগে হয়তো চুপচাপ থাকতাম, এখন আমি চুপচাপ থাকি না, এবং তাদেরকে প্রত্যুত্তরে বলে দিই যে আপনি যে কোশ্চিনটা করেছেন সেটা সঠিক নয় স্যার, এই জায়গাটা একটু প্রবলেম, এটার বদলে এটা হতো। তো সেই ক্ষেত্রে আমাকে ইন্টারভিউতে একটু কমই দেয় ওরা, কারণ বুঝতে পারি যে সেটার মধ্যে একটু ইয়ে আছে। তো যাই হোক, সেই জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন বলো বা পাবলিক সার্ভিস কমিশন বলো, এই সমস্ত ক্ষেত্রে কি করে এগোতে হবে তার একটা অভিজ্ঞতা আমার কাছে মানে খুব সুন্দর আছে। এবং আমার যেহেতু এত স্টুডেন্ট ইন্টারভিউতে যায়, বা এত স্টুডেন্ট যেহেতু রিটেন ক্লিয়ার করে, তার ফলে সেই ক্ষেত্রে প্রত্যেকের ইন্টারভিউ কেমন হচ্ছে, ইন্টারভিউতে কিভাবে কোশ্চিন করে, সেগুলো আমি সবসময় খোঁজ খবর রাখি। তার ফলে ইন্টারভিউ বোর্ডেও কি কি করতে হবে না করতে হবে, আমি যারা যারা এখানে ইন্টারভিউ ক্লিয়ার করেছে তাদেরকে বলেও দিচ্ছি যে কিভাবে ডেমো দিতে হবে না দিতে হবে। একটা প্রপার গাইডেন্স আমি তোমাদেরকে আশা করি দিতে পারবো, যদি তোমরা আমাকে বিশ্বাস করো। আমার মতো করে চলো, আমার মতো করে এগো, নেগেটিভ চিন্তা ভাবনা যদি দূর করতে পারো। আমি কোনোদিন নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে চলি না, এবং আমি আমার স্টুডেন্টদেরকেও বলবো যে ব্যর্থতা এসছে, ব্যর্থতা আসবেই, জীবনে ব্যর্থতা আসবেই, ব্যর্থতা চলার পথে আসবে। তুমি যদি বলো স্যার ব্যর্থতা আসবে না, তাহলে তুমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করোনি, তুমি ভুল জায়গায় এসছো। তুমি যদি মানুষ হিসেবে জন্মগ্রহণ করো, তাহলে তোমার ব্যর্থতা আসবেই। সেই ব্যর্থতাকে সঙ্গে নিয়ে সেটাকে ওভারকাম করতে হবে। তুমি যদি ব্যর্থতা থেকে ভেগে যাও যে না আমি ব্যর্থ হয়ে গেছি, আমার দ্বারা কিছু হবে না, সেটাকে সম্মুখীন হতে হবে। তোমার ফেলিয়ারটাকে তোমাকে মেনে নিতে হবে যে আমি ফেল করেছি। মেনে নিলে কি হবে, তুমি যেখানে তোমার দুর্বলতা, কেন ফেল করেছো, সেই জায়গাগুলো তুমি অ্যানালিসিস করতে পারবে। এবার কিছু ছাত্রছাত্রী বলতে পারো স্যার আমি, আমার কোনো দোষ নেই, তাও এবার 10 নম্বর অভিজ্ঞতার জন্য মানে পেলাম না। সত্যি কথা বলছি, এই সমস্ত ক্ষেত্রে তোমার লাক খারাপ, ভাগ্য খারাপ, বাকি আর কিচ্ছু না। তবে ভাগ্য তো মানুষের সবসময় খারাপ থাকে না, অনেক সময় থাকে যে ভাগ্য পরিবর্তনশীল। ভাগ্যের ডেফিনেশন হচ্ছে ভাগ্য পরিবর্তনশীল। তুমি যদি কঠোরভাবে পরিশ্রম করো, আর তুমি যদি দেখো যে না মানে তুমি ঠিকঠাক ভাবে চলছো, রেগুলার পড়াশোনা করছো, একটা ডিসিপ্লিনের মধ্যে আছো, কনসিস্টেন্সির মধ্যে আছো, তাহলে দেখবে একসময় ভগবান মুখ তুলে তাকাবেই, আজ না হোক কাল। এবং তখন দেখবে তোমাকে এমন কিছু দিচ্ছে যেটা তুমি মানে আগে যা পেতে তার থেকে বেশি। অনেক সময় হয় না যে কিছু কিছু জিনিস মানুষ মানে কি বলবো যে সাময়িক হয়তো পেয়ে গেলে মানুষ খুব আনন্দে উৎফুল্ল হয়ে যায়, কিন্তু হয়তো ভগবান তোমাদের জন্য অনেক কিছু রেখে দিয়েছে যেটা হয়তো তোমরা পাবে। এরকম অনেক কিছু হয় লাইফে, অনেক কিছু হয়, মানে এরকম অনেক কিছু অনেক লাইফে হয়। যে এরকম আমার দেখা প্রচুর মানে টিচাররা আছে যারা এসএসসি পায়নি। আমার অনেক মানে স্টুডেন্ট বলতে পারো, আমার অনেক কলিগ বলতে পারো, আমার অনেক জুনিয়র, তারা এসএসসি পায়নি, কিন্তু তারা হয়তো অনেক বড় জায়গায় চাকরি পেয়ে গেছে, এরকমও হয়েছে। এরকম অনেক জায়গায় হয়েছে। তো এরকম প্রচুর ভুয়ো ভুয়ো উদাহরণ আছে, ভুড়ি ভুড়ি উদাহরণ। তো তোমরাও মন খারাপ করো না, এবং একটা সিস্টেমের মধ্যে চলো, একটা কনসিস্টেন্সির মধ্যে চলো। পরীক্ষা যবেই হোক, প্রিপারেশনটাকে রেডি রাখো। একটা সুযোগ যদি পাও সেই সুযোগটাকে কাজে লাগাও, এইটাই আমি বলবো। কারণ সুযোগ বারবার আসছে না,
সরকার পরিবর্তন হলেও কি হবে আমি জানি না, কিন্তু এখন তো খুব মানে বাজে অবস্থা আমাদের রাজ্য সরকারের। তো তার ফলে বুঝতেই পারছো এই সুযোগটা খুব কম আসছে। যদি রেগুলার এসএসসি হতো তাহলে তোমরা এতটা টেনশন করতে না, আমি জানি, বা এতটা উদ্গ্রীব হওয়ার কোনো কারণ থাকতো না, কারণ জানো যে এইবার যদি ফেলিয়ার হয় তাহলে পরের বছর আমি আমার ব্যর্থটাকে কাজে লাগিয়ে আমি শিখে আরো ভালো জিনিস শিখে বা আরো ভালো কঠোর পরিশ্রম করে আমি সফল হতে পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে স্যার এইবার আমি ব্যর্থ হয়ে গেলাম, কিন্তু পরের বার তো আমি আমার সফলতাটা পাবো কি করে? আমি তো আর মানে আমার ব্যর্থতা থেকে তো আমি শিক্ষা লাভ করে তো আমি প্রয়োগ করতে পারছি না, আমার তো পরীক্ষা হচ্ছে না। এই জায়গা থেকেই ছাত্রছাত্রীদের ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এবং একটা রাগ এবং একটা সরকারের প্রতি বিতৃষ্ণা এবং টিচারদের প্রতিও একটা বিতৃষ্ণা চলে আসছে। স্যার আপনি তো বলেছিলেন সবাই পাবে, এরকম কথা কেউ বলে না যে সবাই পাবে, কোনো পরীক্ষাতেই সবাই পায় না। তবে হ্যাঁ, এতটা ঠিক যে আমরা এক্সপেক্ট করিনি, বিশেষ করে আমি, যে ইন সার্ভিসদের এরকম 10 নম্বর দিয়ে দেবে। গেজেট বের করার পর দেখেছিলাম, তাও গেজেটটা দেখে কিছুজন বলেছিল যে 10 নম্বর আগে 10 নম্বর পরে, এরকম মানে একটু গেজেটটার মধ্যেও কি বলতো একটু মারপ্যাচ করা আছে, একদম খুব ফ্রেশলি নেই। এই নিয়ে তো কেসটা চলছে, এত পরিষ্কার যদি থাকতো তাহলে তো কোনো কেসের জায়গা থাকতো না। অনেক মারপ্যাচ করা আছে, তো সেই মারপ্যাচের জায়গা থেকে আমরাও অনেকে বুঝতে পারিনি, টিচাররাও সবাই একবার শুনছি এই হবে, একবার শুনছি ওই হবে, নিয়ম চেঞ্জ হবে, অমুক তমুক অনেক কিছু শোনা যায়। সেখান থেকে ফ্রেশার্সদের ক্ষেত্রে যে অন্যায়টা হলো বা তোমাদের ক্ষেত্রে যে একটা সুযোগ যেটা চলে গেল, সেটা সত্যি খুব দুঃখের। এবং কিছু তো করার নেই, বলে তো আর লাভ নেই, তার বদলে তোমাদেরকে আরো খাটতে হবে, আরো পড়াশোনা করতে হবে, এবং যদি আরো অন্য সুযোগ পাও, মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে হয়তো সুযোগ পাবে, সেখানে সব জেনারেল, সেই ক্ষেত্রে কাজে লাগাও। এবার তুমি যদি বলো স্যার সিট কম আমার কি হবে, ওগুলো বলে লাভ নেই। সিট কম থাকলেও তুমি যদি ভালো করে পড়াশোনা করো তোমার হবে। এইবার মাদ্রাসা সার্ভিস কমিশনে 11-12 ছিল গোটা রাজ্যে 11টা সিট, গোটা রাজ্যে। এসএসসিতে গোটা রাজ্যে, হ্যাঁ, ম্যাথমেটিক্সে টোটাল সিট হচ্ছে ধরো 1000টার মতো, ম্যাথমেটিক্সের বলছি, এই দিক দিক নিয়ে। আর মাদ্রাসাতে 11টা সিট এবার ছিল। সেখানে তো পেয়েছে, 11 জন তো পেয়েছে। কি করে পেলো? তারাও তো কোনো মানে ভালো পড়াশোনা করছে, তাহলে সেই সুযোগটা তোমাকেও কাজে লাগাতে হবে। পিএসসি আছে, এনবিএস কেবিএস আছে। তার ফলে যদি মানে লেগে থাকো, কনসিস্টেন্সি যদি থাকে, তাহলে নিশ্চিত পাবে, এটা আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি খুব পজিটিভ জিনিসে বিশ্বাস করি, নেগেটিভ জিনিসে বিশ্বাস করি না। সেকেন্ড টেস্ট লিস্টে ক্যান্সেল হয়ে যাবে জানি না গো, হতেও পারে নাও হতে পারে। সেকেন্ড এসএলএসটি ক্যান্সেল হতেও পারে, না হতে পারে, কোর্টে কেস চলছে, কোর্টে যেটা কেস চলছে সেটা আমি কি করে বলবো বলো? পিএসসি তে সব সিটগুলি বেঙ্গলি মিডিয়াম থাকে না হিন্দি মিডিয়াম, না পিএসসি তে থাকে বেঙ্গলি আর ইংলিশ। পিএসসি তে বেঙ্গলি মিডিয়াম থাকে, ইংলিশ মিডিয়াম থাকে, আর ওটা তুমি দুটো মিডিয়ামেই দিতে পারবে, কারণ দুটো আলাদা আলাদা ডেটের পরীক্ষা হয়। যেটা এসএসসির ক্ষেত্রে আবার কি হয়েছে জানো, আমার আজ ছাত্রী আজকেই মেসেজ করলো আমাকে, যে স্যার ও ইন সার্ভিস 2016 সালের, ও বললো স্যার আমি জানেন 80-তে 62 পেয়েছি। আমি বললাম কনগ্রেচুলেশন, খুব ভালো হয়েছে, তাহলে তোমার 19 হয়ে গেছে, 59 কাট অফ। বলছে না স্যার, আমার কাট অফ ক্লিয়ার করা সত্ত্বেও আমার 62 পেয়ে হয়নি। আমি বললাম কেন? বলছে আমি যখন ফর্ম ফিল আপ করি তখন মিডিয়ামটাকে ইংলিশ করে দিয়েছিলাম ভুল করে, মানে ও ভেবেছিল মিডিয়াম মানে তুমি কোন মিডিয়ামে পড়েছো, কোন মিডিয়ামে পরীক্ষা দিতে চেয়েছো সেটা করেনি, এবং এই ভুলটা একজন না অনেকেই করেছে। তার ফলে এই যে মিডিয়াম সংক্রান্ত যে জিনিসগুলো, এগুলোতে কি হয়েছে বলতো, গন্ডগোল হয়ে। পিএসসির ক্ষেত্রে কি হয় যে তুমি বাংলা মিডিয়ামে একদিন পরীক্ষা হবে, ইংলিশ মিডিয়ামে একদিন পরীক্ষা হবে, তুমি দুদিন পরীক্ষা দিতে পারবে, তার ফলে কোনো অসুবিধা নেই। ওরা ডেটও দুটো আলাদা দিয়ে দেয়, এবং ডেটও ঘোষণা করে দিয়েছিল, একটা 14, একটা 20 সেপ্টেম্বর, যেটা এখন পিছিয়ে গেছে, কবে হবে তার ঠিক নেই। এই হচ্ছে বিষয়। স্যার জয়েন করেছেন না? আমি এখনো জয়েন করিনি, আমি চাকরিতে জয়েন করিনি। ঠিক আছে, যারা যারা আমাকে জয়েন করা, মানে আমার জয়েন করা বলছো কি, যারা যারা আমার জয়েন করা বলছো, তারা আমি বলেছি আমি এখনো জয়েন করিনি। দুটোই কি দিতে পারবে? ইয়েস, সব পাবলিক সার্ভিস কমিশনে দুটোই দিতে পারবে। পাবলিক সার্ভিস কমিশনে দুটোই দিতে পারবে, ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশনে দুটোই দিতে পারবে। হ্যাঁ আপনার না, আমি জয়েন করিনি। জয়েন তো লিখেছে, আমি জয়েন তো আমি এখন জয়েন করিনি। হ্যাঁ, আমার তো জয়েন করিনি, মানে আমি এখনো আমি নিজেও দোলাচলে আছি। 95%ই জয়েন না করার চান্স, 5% আমার ফ্যামিলির চাপে আমাকে বলছে যে জয়েন করে রাখতে। আমি করলেও আমি কতদিন করবো তার ঠিক নেই, এবং আমি মানে কিছুদিন পর আমি উইদাউট পেতেও থেকে যাবো হয়তো, মানে জাস্ট ওটা একটা সাপোর্টে আর কিছুই না। তো তার ফলে আমার যেহেতু অনেক ব্যাচ চলছে, আমি স্কুল যেতেও পারবো না, মানে আমার ব্যাচ প্রচুর, সেই জন্য আমি যেতেও পারবো না। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি আর আমার স্কুলে পড়াতে ভালো লাগে না, মানে ওই ধরনের জিনিসে ভালো লাগে না। আমার ইচ্ছে ছিল জীবনে যে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজে চাকরি পাওয়ার, কিন্তু কলেজ সার্ভিস কমিশনের ইচ্ছেটা আমি 5-7 বছর আগে ত্যাগ করে দিয়েছি, এবং লাস্ট কলেজ সার্ভিস কমিশনে আমি যাইওনি, মানে ফর্ম ফিল আপও করিনি। কারণ এখন তো বুঝতেই পারছো সব নিজের নিজের ছাত্রছাত্রীদের নেয়, তার ফলে ওখানে গিয়ে তোমার সময় নষ্ট করে এবং তোমার প্রেস্টিজ নষ্ট করে লাভ নেই। তবে ইচ্ছে ছিল যে একবার গিয়ে ওখানে স্যারদেরকে কিছু বলবো, তো সেটা আর হয়ে ওঠেনি, কোনো না কোনো কারণে আমি ফর্ম ফিল আবার করিনি লাস্টে, ইচ্ছে হলে থাক।
কিন্তু কলেজ সার্ভিস কমিশনে আমার ইচ্ছে যে যারা যারা বসে তাদেরকে মানে কিছুটা বলে আসবো, কারণ আমার তো এখন ভয় ডর খুব কমে গেছে এই সমস্ত ব্যাপারে, এবং যেটা ন্যায্য সেখানে আমি ভয় পাই না। তার ফলে আমি এরকম বলে আসবো যে আপনারা যদি নিজেদের ছাত্রকেই চাকরি দিতে হয় তাহলে প্লিজ আপনারা এই ইন্টারভিউ বসে নাটকটা করবেন না। ঠিক আছে, আগেই বলে দিবেন যে তোমার চাকরি হবে না, ওই নাটকগুলো দেখাবেন না, যে ভেতরে একটা নাটক চলছে সেটা যাতে না হয়। এবং এসএসসির ক্ষেত্রে এইবার কিছু নাটক হয়েছে, কিছু টিচার আছে খুব পরিচিত টিচার, আমি নাম ধরেও বলতে পারি কিন্তু এখানে বলছি না, তারা নিজের ছাত্রছাত্রীদের ইভেন ফ্রেশার্সদেরকেও সবাইকে বলেছে না যে স্যার ইন সার্ভিসদের চাকরি হয়ে যাবে। অনেক ইন সার্ভিস আমার ব্যাচে আছে যারা 12-13 করে পেয়েছে ইন্টারভিউতে, অনেক ফ্রেশার্স আছে যারা 18-19 করে পেয়েছে। বুঝতে পেরেছো? তার ফলে ওই যে হিসেব নিকেশ ওগুলো না হয় না, ওই সমস্ত জিনিস। রাজ্য সরকার এখন কি করছে, এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে করছে, তার ফলে কি হচ্ছে বলতো, চেনা জানা লোক বেরিয়ে আছে। ধরো আমার ডিস্ট্রিক্ট মালদা, মালদা ডিস্ট্রিক্টে যে সমস্ত টিচাররা আছে তাদের পিএইচডি স্কলার, তার ভাই, তার বোন, তার চেনা পরিচিত, তার আত্মীয়, এই করে করেই ধরো প্রত্যেকে 25 জন 20 জন করে থাকছে। এই 25 জন 20 জন 30 জন যদি থাকে, তাহলে তাদেরকে বেশি নম্বর দিয়ে দিচ্ছে, 20-তে 18-19, তারা পারুক না পারুক। তার ফলে যে প্রকৃত যে জেনুইন সে কমে যাচ্ছে। এটার ফলে কি হচ্ছে যে অনেক ইন সার্ভিসরা ভুক্তভোগী হয়েছে, অনেক ফ্রেশার্সরাও হয়েছে। অনেক ফ্রেশার্স আছে আমার চেনা জানা যারা খুব ভালো ইন্টারভিউ দিয়েও 13-14 পেয়েছে। অনেক ইন সার্ভিস আছে যারা খুব ভালো ইন্টারভিউ দিয়ে 12-13 পেয়েছে। আবার অনেক ফ্রেশার্স টেশার্স আছে যারা হয়তো সেই তুলনায় দেয়নি, কারণ তাদের গাইড বসেছে বলে তারা 18-19 পেয়েছে। এরকম প্রচুর ইন সার্ভিস যারা প্রচুর ফ্রেশার্স আছে যাদেরকে আমি চিহ্নিত করতে পারছি, আমি দেখতে পাচ্ছি, কিন্তু বলছি না, কিছু দরকার নেই আমার কি বলে। তো এই জায়গাগুলো হচ্ছে, এবং এটা হচ্ছে পার্ট অফ এখন সিস্টেম হয়ে গেছে যে ইন্টারভিউ মানেই হচ্ছে এই ধরনের ঘাপলা বা 2 নম্বরিটা হয়। মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে ইন্টারভিউতে ছিল 10 নম্বর। আমি বলবো না যে সেখানে ইন সার্ভিসে চেনা আনা অনেক কিছু হয়নি, কিন্তু কম তুলনামূলক, কারণ 10-এ তোমাকে খুব বেশি কম বেশি দিতে পারবে না। 20-তে অনেকটা সুযোগ, 20-তে তোমাকে দিল 11 আর 20-তে দিল 19, তার ফলে বুঝতে পারছি 8 নম্বরের ডিফারেন্স হয়ে যায়, যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে খুব কম হয়েছে। যাই হোক, ওখানেও পার্সিয়ালিটি হয়েছে কিছু কিছু, কিন্তু ইন্টারভিউতে যেহেতু খুব 10 নম্বর, তারপরে 90 নম্বর তোমার হাতে আছে, 10 নম্বর ওদের হাতে আছে। সেই 10 নম্বরের মধ্যে 2-3 নম্বর যদি ফারাকও হয়ে যায়, তোমার হাতে 90 নম্বর আছে, তুমি 90 নম্বরে তার থেকে 2-3 নম্বর বেশি টানতেই পারো। এটা হচ্ছে বিষয়। পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসিতে কি হয়, পিএসসিদের ক্ষেত্রে রিটার্নের পাশাপাশি ইন্টারভিউতেও ওদের একটা ভালো ওয়েটেজ থাকে। কত ওয়েটেজ থাকে জানা নেই, কিন্তু ইন্টারভিউটা খুব ফ্যাক্টর। কেন ফ্যাক্টর? কারণ পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে, পিএসসির ক্ষেত্রে রিটেনটা শুধুমাত্র কোয়ালিফাইং, মানে তুমি ইন্টারভিউতে কোয়ালিফাই করার জন্য, তার মার্কস যোগ হয় না। ধরো তুমি রিটেনে পেলে 70 আর কেউ পেলে 60, ধরো দুজনেই কাট অফ ক্লিয়ার করলে, দুজনকেই ডাকলো, এরকম না যে স্যার আমি 70 পেয়েছি মানে আমার চান্স বেশি না। তুমি যদি ইন্টারভিউ ভালো না দাও তাহলে 70-এও হবে না, আর সে যদি ইন্টারভিউ ভালো দেয় তাহলে 60-এও হবে। কিন্তু ডাব্লিউবিপিএসসির ক্ষেত্রেও মুখ চেনাচেনি এখন হচ্ছে। বারবার করে বলে রাখি, ইন্টারভিউ ক্ষেত্র আমি একদম রিয়ালিটি বলছি, যারা যারা ইন্টারভিউ বোর্ডে বসছেন, সেখানে 5 জন হোক 7 জন টিচার হোক, খুব কমই বসেন সেখানে। পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসটা আছে সেটা হচ্ছে আমাদের ওই কালীঘাটের লাইনে আছে, সেখানে 3-4 জন টিচার থাকে, কিন্তু ওই যে মুখ চেনাচেনি একটু হয়ে যায়, তার ফলে কিছু ছাত্রছাত্রী তো ওখানে অ্যাডভান্টেজ পায় তাদের গাইডরা থাকলে। কিন্তু তারপরেও সেখানে অনেকটাই সুযোগ থাকে এবং অনেকটাই সেটা ফেয়ারলি হয় তুলনামূলক। ঠিক আছে, তো যাই হোক। আর সেন্ট্রালের যেগুলো থাকছে এনবিএস কেবিএস, সেগুলোতে তো কোনো চাপ নেই, কারণ সেগুলোতে সেন্ট্রাল মানে বুঝতেই পারছো কে কার চেনা না, তো এগুলো একটু কমই হয়। রাজ্যের ক্ষেত্রে বেশি হয়। তো ডাব্লিউবিপিএসসির ফর্ম ফিল আপ নাগাদ কবে শুরু হতে পারে? দেখো, আমার তো মনে হয়, যেটা আমি মনে হচ্ছে বারবার করে বলছি, সেটা হচ্ছে যে আহ, এই যে যত পরীক্ষা টরীক্ষা আছে না, বিশেষ করে আপার প্রাইমারি, তারপরে ধরো মাদ্রাসা বা পিএসসি, এগুলো হয়তো ভোটের ডিক্লারেশন আগে হয়তো তারা নোটিফিকেশন বের করে ছেড়ে দেবে। ধরো এরকম থাকে না যে অমুক তারিখ থেকে হয়তো ভোট ডিক্লেয়ার হবে, ধরো মার্চের 10 তারিখ থেকে ভোট ডিক্লেয়ার হবে বলে দিল নির্বাচন কমিশন, এবার মার্চের হয়তো 7-8 তারিখের দিকে নোটিফিকেশনগুলো বের করে ছেড়ে দিল। বুঝতে পেরেছি, এই একটা হওয়ার চান্স আছে প্রবল। এবার এটা যদি হয় তাহলে খুব ভালোই, তাহলে ভোটের পর পরীক্ষা হচ্ছে, কারণ নোটিফিকেশন বেরিয়ে গেছে মানে। হুম। স্যার, সেকেন্ড এসএলএসটি এক্সামে 9-10 এমপ্যানেলের কাট অফ কত হতে পারে? বলা খুব মুশকিল, ইন্টারভিউর উপর এত কিছু বলা খুব মুশকিল। ঠিক আছে, ওকে, আমি তাহলে এই অবধি বলার ছিল আমার, যা যা বলার মোটামুটি বললাম। আর যারা যারা বাকি যারা যারা ক্লাস হয়তো করছো না, অনেকে জানে না যে আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের ব্যাচ শুরু করেছি। আমার যারা ছাত্রছাত্রী আছো, যারা, আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিই, ভিডিওটা ওপেনও করে দেবো, যারা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে, যারা আমার পুরাতন ব্যাচের ছাত্রছাত্রী আছো, যারা এসএসসিতে পাওনি বা অনেকে এসএসসিতে পেয়েছে তাও পড়ছে, বলছে না স্যার তাও পড়বো, তো যাই হোক, তোমাদের ইচ্ছে, কোনো অসুবিধা নেই আমার, তোমরা লাইভ ক্লাস করতে পারো, কোনো সমস্যা নেই, একদম ফ্রি অফ কস্ট, যেরকম মানে আগে করাতাম সেরকমই। তো সেখানে তোমরা, আমার ছাত্রছাত্রীরা যারা আছো তাদের কোনো অসুবিধা নেই, তো তারা তোমরা এখানেও ক্লাস করতে পারো। এবং আমি অক্টোবর অবধি রেগুলার ক্লাস নেবো। ক্লাস হচ্ছে সোম বুধ শুক্র, যা টাইমিং বলেছিলাম সেই টাইমিংটাই থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে দেখো সব কিছু দেওয়া আছে, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি খুলে দিয়েছি সেখানে সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, আর যারা যারা জয়েন হতে চাও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি আগের স্টুডেন্ট আপনার ব্যাচে, আমি জয়েন হতে চাই, আমি সঙ্গে সঙ্গে জয়েন করিয়ে দেবো। আর কারোর মেসেজ যদি আমি ওভারলুক করে যাই, হয়তো তুমি মেসেজ করেছি আমি জয়েন করতে ভুলে গেছি, তাহলে অনেক মেসেজ আসে বলে ওভারলুক করেছি, তুমি আরেকবার মেসেজ পাঠিয়ে দেবে, আমি নিশ্চয়ই তোমাকে জয়েন করে দেবো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার।
আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, কাল যাবে, হ্যাঁ কাল যাবে, যাবে কালকে। হ্যাঁ, কালকে যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তোমরা কিছু বলো, তাহলে আমি অবশ্যই তোমাদের কথা শুনবো। কারণ অনেকেই বলছে স্যার অনেক কিছু বলার আছে, এই ব্যাচের রেকর্ডিংটা ব্যাচের মধ্যে পেয়ে যাবো। হ্যাঁ, এই ব্যাচের রেকর্ডিংটা সব রেসপেক্টিভ ব্যাচে পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার কারোর যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে বলতে পারো। স্যার ভয়েস হ্যাঁ কাল ক্লাসটা ভালো হচ্ছিল বেশি। ভয়েস ক্লাসটা কি হবে, আমি তো এখন আর ভয়েস আমি অন করে রাখতেও চাইছি না। কারণ ভয়েস অন করলে না কিছু ছাত্রছাত্রী একটু কমপ্লেন করছে যে স্যার অনেক অনেক কথা বলে বলে কাজটা সুষ্ঠুভাবে হয় না। তুমি ভয়েসে যেটা বলবে সেটা আমাকে ইয়েতেই বলো, চ্যাটেই বলো। আমি চ্যাট দেখবো, তো আমি ক্লাসের মাঝখানেও দেখবো, আমি ইয়েতেও দেখবো, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়। এমনি ধরো দেখো, একটা জিনিস আমি বলে দিতে পারি, এটা আমার নিজের বিশ্বাস, যে আমি যেভাবে পড়াই তাতে কোনো স্টুডেন্টের বুঝতে অসুবিধা হয় না। তাও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে চ্যাটে লিখবে যে স্যার এটা একবার বলে দিন, বা এই পোর্শনটা যেটা বললেন একবার বলে দিন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না, ওখানেও ভালো হবে ক্লাস, কোনো অসুবিধা নেই। কমিউনিকেশনটা হচ্ছিল তো খুব ভালো হচ্ছিল স্যার, ওই ও জন্যই আর কি। কমিউনিকেশন তো মাঝে মধ্যে বসবো, আমরা জয়েনিং করবো, মাঝে মধ্যে কমিউনিকেশন করবো, আড্ডা হবে, গল্প হবে, কোনো অসুবিধা নেই, সেটা তো হবেই, সেটা তো থাকবে। আড্ডা ছাড়া গল্প ছাড়া চলে নাকি? স্যার আর ছাত্রের মধ্যে কমিউনিকেশন বা ছাত্রীর মধ্যে কমিউনিকেশন হবে না, তাহলে হতে পারে? পড়াশোনার মাঝামাঝি গল্প, আড্ডা, এগুলো তো হবেই। আলোচনা, ডিসকাশন, সমালোচনা সবই হবে, সব কিছু। সব সময় যে কোনো পড়াশুনো যে কোনো কিছুতেই, মানে সব সময় শিখতে গেলে সব কিছুই দরকার। ডিসকাশন দরকার, কোনো কিছু নিয়ে আলোচনা দরকার, কোনো কিছু নিয়ে সমালোচনা দরকার, কোনো কিছু নিয়ে আপনি ভুল বলছেন স্যার এটাও দরকার, তর্ক দরকার, তর্ক তো করতেই হবে। হ্যাঁ, স্যার, হুম, বলো। স্যার 9-10-এর ইন্টারভিউ এর ডেট তাহলে কবে থাকবে? সোম আর শুক্র ছিল। 9-10-এর ইন্টারভিউ ডেটটা ওটা চেঞ্জ করে দেবো, ইন্টারভিউটা মঙ্গল আর রবি রবি করে দেবো আমি। ইন্টারভিউটা আমি দুদিন আচ্ছা করে দেবো, ঠিক আছে? ইন্টারভিউটা আচ্ছা। এখন তো হবে কি না, এখন কবে হবে কি জানি, বুঝতেও তো পারছি না, হ্যাঁ স্যার, বসে। একটু ইন্টারভিউর ওই দুই একটা স্যার হবে না? ক্লাস করাবেন, পুরো ডিটাচড হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। না না, না না, ইন্টারভিউ, এটা এই বাবা, ইন্টারভিউর জন্য তো আমি বলেই দিয়েছি, যারা যারা তোমরা ইন্টারভিউতে পেয়েছো তো সব, তোমাদের একটা কাজ করো, তোমরা সব থিওরি ক্লাসগুলো পড়ছো করছো না কেন? তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি সব কিছু। পড়ছি পড়ছি। তাহলে তো অত চিন্তা কি, সব তো আসছে ম্যাথমেটিক্স থেকেই, মানে অন্য জায়গা থেকে তো আসছে না, যে স্যার জিওগ্রাফি থেকে আসছে না তো, যে স্যার ইয়ে হুম। কোথা দিয়ে গেছে আমাদের কিন্তু ভারতের। স্যার বুঝতে পারছি না মানে ইমপ্রুভ, মানে আমার তো 11-12 ছিল। হুম, আমাকে বলেছিল ভালোই হয়েছে, মানে বলেছিল ডেমো ভালো হয়েছে, এমনি আমি কোয়েশ্চেনের সব অ্যান্সারই দিয়েছিলাম। হুম, হুম। কিন্তু আমি কম পেয়েছি অনেক, আমার নাম্বার আছে 15.75। এবার আমি বুঝতে পারছি না আমি মানে আর কি কি পড়বো বা কি পড়ে আরো পড়লে ইমপ্রুভ হবে। তুমি যখন সব পেরেছো আর কি করে পারবে তাহলে? এই নাম্বারটাকে দেখো আমি মিডিয়ান একটা কথা মিডিয়ান বলবো, অনুযায়ী শোনো। অনেকটা ভ্যারি করেছে। হ্যাঁ মানে এ দেখো, এগুলোর উপর মানে তোমার আমার কন্ট্রোল। একটু নর্থ যদি 2-3 নাম্বার নর্থ যদি এক্সপেক্ট মানে মিডিয়ানে 17-18 হতো তাহলে নর্থ হয়তো মিডিয়ানে মানে স্যার সবাইকেই ভালো আসতো, হতো, আমাকে আমি তাহলে একটাও প্রশ্ন করেনি, আমাকে 13.75 দিয়েছে। আমি এর আগেও বলে দিচ্ছি, এর উপর কারো কন্ট্রোল নেই। ইন্টারভিউতে 20 নম্বর তোমার হাতে নেই, তোমার কায়ে, মানে তোমার চাপ হচ্ছে, বা তুমি হচ্ছে তুমি যতটা সম্ভব তুমি চেষ্টা করতে পারো। তুমি কি, তোমার স্যারই ইন্টারভিউতে কম পেয়েছে, আমাকে ইন্টারভিউতে 3.5 না 4 দিয়েছে, সব কিছু পেরেছি, সব কিছু পেরেছি। তো বুঝতে পেরেছো? অথচ আমারই স্টুডেন্টকে দিয়েছে 9, 9.5, দু একটা কোশ্চিন পারেনি। এরকম হয়েছে মাদ্রাসা সার্ভিস আমাকে কমিশনে। অনেক কোয়েশ্চেন করেছিল মাদ্রাসা সার্ভিস 11-12-এ, কমিশনে আমি আমার অনেক দেখলাম ছাত্র দেখেছি। চাকরি পেয়েছে। আমার ছাত্রদের কিছু নাম্বার দেখছি 9.5 এসছে, 9 এসছে, তার স্যারকে দিয়েছে কম, তাহলে ওর থেকে তো আমি কম জানি না। হয়তো বেশি না জানতে পারি, কিন্তু কম তো জানি না, তো এরকম হয়েছে। এবং ওখানে যা যা জিজ্ঞেস করেছে সব পেরেছি। ইভেন এরকম হয়েছে যে আমার পাশে একজন বলেছে যে আমার ইন্টারভিউ খুব বাজে হয়েছে, তাকে বেশি নাম্বার দিয়েছে। তো এরকম অনেক কিছু ডিপেন্ড তো করে, মানে ওটাও ইন্টারভিউতে। হয়েছে আমাদের, আমাদের এখানে বাড়ি একটা একটা ছেলের ওনার ওর হয়ে গেছে, ওকে দেখলাম 19 পয়েন্ট সামথিং অনেক, দিয়েছে। আমি আমি এক ওকে জিজ্ঞেস করেছিলাম তোকে কি কি মানে জিজ্ঞেস না, করেছে, ও ওর ওর বলেছে ওর আমাকে বেশি কিছু জিজ্ঞেস করেনি। ওই তো তাহলে এবার আমি, চেনা জানা আছে, অনেক অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, সে চেনা জানা আছে থাকে। সে শুনেছি আমি, কিন্তু চেনা কি জানা করা থাকে, যাবে। অনেক সময় থাকে যে কাউকে হয়তো কারোর প্রতি হয়তো কারোর ডেমো খুব ভালো লেগে যায়, তার হয়তো ডেমোটা যার ভালো লেগে যায় তাকে হয়তো স্যার ম্যাডামরা কম দিতে চায় না, বলে যে না ও না পারলেও দেবো, এগুলো অনেক ফ্যাক্টর কাজ করে। তৃতীয়ত হচ্ছে যে জোন ওয়াইজ কাজ করে, যেমন আমি শুনেছি যে ওই দক্ষিণে বা ইস্ট, ওয়েস্ট ওয়েস্ট জোনে, ওয়েস্ট জোনে কম দিয়েছে, ওয়েস্ট জোনে একটু কম দিয়েছে আমি যা শুনলাম, মানে অনেকেই কমপ্লেন করলো স্যার ওয়েস্ট জোন না হলে আমার। বর্ধমানে বেশ কম দিয়েছে, বর্ধমানে তোদের তো হয়েছে তো মনে হয়। এগুলো খুব চাপ, এবং এগুলোতে কারোর কন্ট্রোল নেই, মানে ইন্টারভিউর ওপর কারোর কন্ট্রোল নেই। ইন্টারভিউতে যারা ইন্টারভিউ নিয়েছে তাদেরকে বসাও না আমার সামনে, তাদেরকেও ফার্স্ট টাইম সার্ভিসদের মানে মার্ক দেওয়াই শুরু করেছে 16 থেকে বেশিরভাগ। না কিছু না, কিছু না জায়গায় না, আমি অনেক জানি ইনসার্ভিস আছে যারা কম পেয়েছে 16, আমার তো আছে, অনেকেই না আছে, না, অনেকেই অনেকেই 12-13 অনেকে পেয়েছে। পেয়েছে, ওরকম দেখেছি না মানে তো। আমাদের আমাদের বোর্ডেই ছিল।
অনেকেই মানে আছে। আমাদের বোর্ডে অনেকে, 16 পেয়েছে, অনেকেই দেখো পেয়েছে, 15 পেয়েছে, আমি আমার দেখলাম আমার যে কাছে তো গোটা রাজ্যের স্টুডেন্ট আছে, মানে সব জায়গারই স্টুডেন্ট আমার কাছে এসে, তার ফলে আমার কাছে সব থেকে ভালো ইনফরমেশন পাবে। মানে আমার কাছে যত পেয়েছে তাদেরও ইনফরমেশন আছে, যারা পায়নি তাদের দুঃখটা আমাকে শুনতে হয়। মানে আমাকে সব কিছুই করতে হয়। ইভেন পেয়ে গেলে আমার যেরকম আনন্দ লাগে, অনেকে যারা পায়নি, 1 নম্বরের জন্য পাইনি, ওয়েটিং 1-এ আছে, ওয়েটিং 2-এ আছে, ওয়েটিং 20-22-এ আছে, এরকম অনেক আছে, এরকম ভুরি ভুরি আছে। তাদের ক্ষেত্রে বলতে হয়, তারাও বলছে যে স্যার আমি এত ভালো দিয়েছিলাম কিন্তু আমাকে দেখুন কমিয়ে দিয়েছে। তো এই জিনিসে কারোর কন্ট্রোল নেই, এটার উপর কারো কন্ট্রোল নেই যে স্যার আর কি কি ভালো করতে হবে। সত্যি কিছু ভালো করার কিছু নেই, কারণ তুমি যেটা দিয়েছো সবই যদি পেরে যাও তাহলে আর কি ভালো করতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে বোর্ড টু বোর্ড আর জোন টু জোন এগুলো ভ্যারি করে। কারণ যেই বোর্ডে হয়তো তুমি অন্য বোর্ডে বেশি নাম্বার পেলে, আরেক বোর্ডে হয়তো কম নাম্বার পেলে, এরকম অনেক কিছু কাজ করে। প্লাস তোমার সেই সময়কার ভাগ্য, সেই সময়কার পরিবেশ, অনেক কিছু হয়। হয়তো এমন একটা কোশ্চিন তোমাকে করলো যেটা হয়তো তুমি পারলে না, হয়তো অন্য বোর্ডে যেই কোশ্চিন করতো সেটা পারতে। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ লাক। তবে হ্যাঁ, নিজের একটা পজিটিভিটি, নিজের একটা অ্যাটিটিউড যদি ঠিকঠাক থাকে, মানে খুব পোলাইটও না আবার খুব দাম্ভিকই না, একটা মিনিমাম রেঞ্জের একটা অ্যাটিটিউড নিয়ে যদি থাকো, এবং যদি ইন্টারভিউ বোর্ডে খুব কনফিডেন্ট থাকো, বিশেষ করে কনফিডেন্সটা খুব দেখে ওরা, যে তুমি যে কতটা কনফিডেন্ট। তুমি যদি নাও পারো, তাও যদি তুমি খুব কনফিডেন্ট থাকো, তোমাকে নেবে ওরা, যে না এই মেয়েটা বা এই ছেলেটা হয়তো 1-2 নম্বর পারেনি বা একটা দুটো কোশ্চেন পারেনি, কিন্তু খুব ভালো পড়াতে পারবে, এর ডেমো দেওয়ার প্রবণতা খুব ভালো, বা এ খুব ভালো কথা বলতে পারে, এ খুব ভালো কমিউনিকেট করতে পারে, তখন নাম্বারটা বেশি হয়ে যায় ওদের। ঠিক আছে, তখন ওরকম না যে স্যার আমি সব পেরেছি অথচ কম, অথচ আমি কম। মানে আমার কাছে ধরো, আমি যদি কোনো ইন্টারভিউ বোর্ডে বসি, আমি তাকেই নিব যে সব পেরেছে সেটা না, যার মধ্যে কমিউনিকেশন স্কিল ভালো, আমি তাকেই নেব। স্কুলের ক্ষেত্রে মোটামুটি সবাই রিটেন ক্লিয়ার করে এসছে, মানে সবাই কম বেশি জানো। তার ফলে যার কমিউনিকেশন স্কিল ভালো, যার পড়ানোর স্টাইল ভালো, যে ভালো কথা বলতে পারে, যার অ্যাটিটিউড ভালো, আমি তাকেই নেব। সে যদি দুটো কোশ্চেন নাও পারে, এটা আমার লজিকে, আমি তাকে 18 বা 19 দেবো। আর কেউ হয়তো সবই পারলো ঠিকঠাক, এও করে মোটামুটি কাজ চালিয়ে দিল, কিন্তু সে ভালো করে বোঝাতে পারছে না, ভালো করে কথা বলতে পারছে না, তাহলে আমি একটু কম দিব তাকে। এবার সে যদি বলে স্যার আমাকে কম দিয়েছে আমি সব পেরেছি, সেটা না। একটা কনফিডেন্স লেভেল তোমাকে যেতে হবে। তুমি ইন্টারভিউ থেকে ঘাবড়ে যাচ্ছ, গলা কাঁপছে, তুমি বারবার করে ঢোক গিলছো, তুমি উপরের দিকে তাকিয়ে কথা বলছো, তুমি চোখ বন্ধ করে কথা বলছো, মাঝে মধ্যে তোমার চোখের পলক পড়ছে, তাহলে হবে না। তোমাকে একদম কনফিডেন্টলি স্যার ম্যাডামের দিকে তাকিয়ে পড়াতে হবে, এবং খুব মানে খুব ভালো ভয়েসে কথা বলতে হবে, তাহলে তুমি বেশি নাম্বার পাবে। তারপরেও আছে এই চেনাশোনা, পার্সিয়ালিটি, এগুলো তো থাকবেই আমাদের রাজ্যে। একদম সবকিছু ফেয়ার হবে সেটা তো খুব ভুল। তার ফলে এগুলো আজ থেকে না, এগুলো যত ইন্টারভিউ বোর্ডে যাবে তত এই ধরনের অভিজ্ঞতা থাকবে। আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি একটা সেন্ট্রাল ইনস্টিটিউটের আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম। আমি খুব ভালো ইন্টারভিউ, মানে আমার জীবনে যদি বলো সেরা ইন্টারভিউ, তাহলে ওখানে সব পেরেছি। ইভেন ওখানে বলেও দিয়েছে যে আপনাকে নিয়ে নিব, কিছু টিচার ওখানে 8-10 জন ছিল। অথচ আমারই চেনা জানা আছে, আমি যাদবপুর ইউনিভার্সিটি পড়েছি, যাদবপুর ইউনিভার্সিটি জুনিয়র। ও যখন ইন্টারভিউ থেকে বেরালো, মানে আমি ওর পরে ছিলাম, তখন ও বললো যে এইভাবে কোনো মানে হয় হেনস্থা করার, মানে ওটা হয়েছিল দিল্লিতে ইন্টারভিউটা, যে এরকম কোনো মানে হয়, তাহলে আমি এত দূর থেকে আসতে গেলাম, আমাকে এরকম বাজে ভাবে ওখানে ইয়ে করলো, সব হ্যারাস করলো, বললো তুমি কিচ্ছু জানো না, এই ধরনের কথাবার্তা বললো। পরে দেখছি ওরই নাম উঠে গেছে। কি করে হয় আমি নিজেও জানি না কি করে। তাহলে তুই এত নাটক করতে গেলি কেন? তো যদি ভেতরে ভেতরে সেটিং থাকে, তার মানে ভেতরে সেটিং ছিল। এবং বাকি আমরা যতজন ছিলাম সবাই ওটা মোটামুটি, আমার তো সব চেনা হয় না, সবাই বুঝলাম, সবাই বলছে যে ওরকম যে ওর হয়ে গেল। সুদীপ দা আমাকে অনেকে বলছে যে আপনার যদি না হতো তাহলে অন্যজনের হতো, ওর হতো আমি মানতাম, কিন্তু ওর হয়ে গেল যে ওখানে চিরা চেঁচামেচি করছে, তার মানে ভেতর ভেতর মানে ও সেটিং করেই এসেছিল, সেটিং করার আসার পরও দেখলো যে হ্যারাস হয়েছে। তখন ও মাথা খারাপ হয়ে গেছে যে আমি সেটিং করে এসেছি, ও এসেছিল হচ্ছে অন্য জায়গা থেকে, অন্য জায়গা থেকে ইন্টারভিউ দিতে এসে ও মানে অনেক দূর থেকে এসেছিল। সেখানে অনেক দূর থেকে এসে ও একটা জায়গায় চাকরি করে, সেখান থেকে এসেও সেন্ট্রালে চাকরি করতো না, অন্য জায়গায় চাকরি করতো, সেখান থেকে এসে ও যখন দেখছে যে আমি সব সেটিং করে এসেছি, আমার ইন্টারভিউ ভালো হওয়ার কথা, কিন্তু ওখানে ভেতরে তো জানে না কেউ যে ইন্টারভিউ কেমন হবে। কারণ ইন্টারভিউ খারাপ হোক ভালো হোক, নাম্বার তো দেবে অন্যজন, চাকরি তো দেবে অন্যজন, চাকরি তো দেবে ডিরেক্টর, বা চাকরি তো দেবে ওখানকার অন্যজন। তো সেই ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে যা হোক সেটা কোনো ব্যাপার না, ইন্টারভিউ বোর্ডে তো নাম্বার দিল 10-এ 9, ওটাকে চেঞ্জ করে দিয়ে অন্যজন করে দিয়ে দিল, তো সেটা কোনো ফ্যাক্টর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখছি ওর চাকরি হয়ে গেছে। তো এরকম প্রচুর অভিজ্ঞতা আমার ক্ষেত্রে হয়েছে, আমার নিজস্ব আছে, এবং তোমাদেরও হবে। তার ফলে সেগুলো নিয়ে ভাবলে হবে না, লেগে থাকো জীবনে। আমি বলছি তো, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, যদি তুমি লেগে থাকো, আজ না হোক কাল না হোক ভালো রেজাল্ট করবেই। কারণ দেখো, মানে বলে না যে ওস্তাদের মার শেষ রাতে, তুমি যদি ট্যালেন্টেড হও, তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে না, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরো অরিজিৎ সিং আমাদের খুব ট্যালেন্টেড, ও বলিউডে গান করা ছেড়ে দিল, তোমরা হয়তো খবর পেয়েছো। বলছে আমার কোনো যায় আসে না, আমি নিজে গান করবো। মানে গান করা ছেড়ে দিয়েছি, মানে বলিউডে প্লেব্যাক সিঙ্গিং করা ছেড়ে দিয়েছি, ও নিজে থেকে গান করবে। ওর ট্যালেন্ট আছে, ও বলছে আমি নিজে থেকে গান করবো, আমার দরকার কি একটা জায়গায় থাকার, ওখানে দরকার নেই, ওখানে কিছু টাকা দেয় ঠিক আছে, আমি নিজে থেকে ফাংশন করবো, টাকা পাবো। তার ফলে তোমার মধ্যে যখন ট্যালেন্ট থাকবে না, তখন তুমি অত ভয় পাবে না।
আর ভয় যদি না পাও তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে। আমি সবসময় বলি ব্যর্থতা আসে একবার দুবার তিনবার চারবার, কিন্তু তুমি যদি ট্যালেন্টেড হও, আর তুমি যদি পড়াশোনা, ট্যালেন্ট মানে এমনি নেই গড গিফটেড ট্যালেন্ট, পড়তে হবে, পড়াশোনার সঙ্গে সঙ্গে তুমি ট্যালেন্টেড হবে। যত পড়বে তত তোমার ট্যালেন্ট বাড়বে, তত তোমার নলেজ বাড়বে। তুমি যদি নলেজ বাড়ো আর তোমার যদি ট্যালেন্ট বাড়ে, তাহলে দেখবেন নিশ্চিত এক সময় তুমি এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেটা পরে বলবে যে স্যার ওখানে পাইনি বলে এখানে পেলাম, ভালো হয়েছে। তো এই ভালো মন্দ নিয়ে আমাদের জীবন, কখনো খারাপ হয় কখনো ভালো হয়। হয়তো তোমাদের ক্ষেত্রে খারাপ হচ্ছে, আশা করি একদিন না একদিন ভালো হবে। যেদিন ভালো হবে সেদিন বলবে যে হ্যাঁ স্যার ভালো হয়েছে। ঠিক আছে, ওকে, আর কারো কিছু বলার আছে বলো। নেক্সট দিন থেকে আমরা শুক্রবার থেকে রিয়েল অ্যানালিসিস শুরু করে দেবো। হ্যাঁ বলো। স্যার একটা কথা, হুম স্যার যে যেহেতু মানে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে ম্যাথমেটিক্সে আপনার ছাত্রই বেশি অধিকাংশ বা হুম পেয়েছে অনেকজন। হুম আপনার প্রতি স্যার একটা রিকোয়েস্ট, মানে হুম আমরা যেহেতু ওয়েটিং এ আছি, কেউ হুম যদি মাদ্রাসা পেয়ে থাকে আর আপনার কাছ থেকে সাজেশন চায়, হুম। মানে ওদেরকে একটু মাদ্রাসায় থাকতে বলবেন আর কি। না, ঠিক আছে, তাহলে তাহলে আমরা যদি ওটা পাই আর ওটা কি। তো দেখো, এইটা তো আমার কথা শুনে এবার স্যার আপনি ব্যাপার আপনার মতো বলবেন, না, তবে দেখো এই আমি এই একটা দু কথা বলি। হাজার এই আমি প্যানেলে তো স্যার আমি কোনো সবাইকে বলেছিলাম আমার ছাত্রছাত্রী যে প্যানেলে তো মাদ্রাসায় যে কোনো জয়েন অফিসে করো। এবার ও, দেখো দুটো ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো স্যার, সেটা দুটো সুবিধে ব্যাপার এবার। হচ্ছে, একটা কথা আমি বলে দিই, কেউ কারোর জন্য না, সোজা কথা, তোমার জন্য সাহায্য করবে না। বুঝতে পেরেছো? মানে তুমি যদি হ্যাঁ ভাবো স্যার, এটা তো ঠিক। যে তোমার কথা ভেবে ওয়েটিং এক ভেবে কেউ চাকরি করছে সে চাকরিতে জয়েন করবে না, একদম ভুল কথা, একদম ভুল, এবং সেই আশাটাই করবে না। আমি প্রথম থেকে বলে রেখেছি ওরকম আশা করলে আশাহত হবে। কোনো দিন কোনো আশা করবে না যে তোমার জন্য কেউ চাকরি করছে সে চাকরিতে আবার যাবে না, এরকম কোনো কিছু না। প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা আছে নিজের সুবিধা দেখার। যে মাদ্রাসাতে চাকরি করছে সে সবে রিসেন্ট জয়েন করেছে, সে চাইবে মাদ্রাসার পরিবেশের থেকে স্কুলের পরিবেশ অনেক গুণ ভালো, যে কোনো কারণেই হোক। এখন হতে পারে সে যদি একদম বাড়ির কাছে চলে আসে আর এসএসসিতে দেখছে বাড়ির কাছে আসেনি, তখন সে মাদ্রাসাটা নেবে। দ্বিতীয়ত এরকমও হতে পারে যে না আমি এসএসসি নিলাম দূরে, কিন্তু এসএসসি যেহেতু অনেক স্কুল, আমার ট্রান্সফার হওয়ার সুবিধাটা বেশি, মাদ্রাসাতে স্কুল কম, ট্রান্সফার হওয়ার সুবিধাটা কম। বুঝে গেছে? তো অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, সেটা আমি যদি তাকে আমার জ্ঞান দিই বা আমি যদি তাকে কনভিন্স করার চেষ্টা করি তাহলে খুব ভুল হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি এরকম কনভিন্স করিও না, কারণ আমি ভালো বুদ্ধি দিই, এবং এটা আমি করতে পারি না যে আমার একটা ছাত্র ওয়েটিং এ আছে বলে তুমি চাকরিটা জয়েন করো না। সেগুলো খুব পার্সোনাল লেভেলে কিছু হলে ঠিক আছে, আদারওয়াইজ আমি মানে করতে পছন্দ করি না এবং করিও না। কারণ দেখো এগুলো করা ঠিক না, কারণ আমি হয়তো ও চাইছে এসএসসি দিতে, ওকে আমি কনভিন্স করে ভুলভাল বোঝালাম যে ও একটা চাকরি, দেখো মানুষ প্রত্যেকেই মানে যে একবার চাকরি পেয়ে যায় না সে সন্তুষ্ট হয় না। তুমি এটা তুমি শুভদীপ বলছো হয়তো, শুভদীপ যদি আজকে এই মাদ্রাসাতে যেতে এবং তুমি যদি বাড়ির কাছে পেতে, তুমি আমার কথা শুনতে না। আজকে হয়তো তুমি পাওনি, তুমি হয়তো মানে হ্যাঁ স্যার, এটা তো মানে টাকার এটা তো উল্টো ঠিক দিকে স্যার। মানে হেড আর টেল থাকে কিনা, যে মানে যে টেল থেকে হেডে চলে গেলে তুমি তখন এই পরিবেশটা তোমার আলাদা হয়ে যেত। তো এগুলো আমি বলতেও পারবো না, এবং এগুলো হচ্ছে এবার যে স্যার, শুনবে না, আমার কথা শুনবেও না কেউ। তো এরকম অনেকেই হয়েছে যে স্যার মাদ্রাসাতে জয়েন করবো তারপরে এসএসসি যাবো, অনেকেই বলেছে, অনেকেই আছে আমার ঠিক আছে, প্রত্যেক। এখানে অনেক ভ্যারি করে গেছে দেখলাম নাম্বার, মানে এই কলকাতা রিজনে যাদের আছে তাদের প্রায় মানে কারুরই চাকরি হয়নি বলতে গেলে, মানে যার 9 র্যাঙ্কিং ছিল দেখলাম, কে মাদ্রাসায়? সে কলকাতা রিজনে, তাকে পাঠিয়ে দিয়েছে 56তে, মানে হ্যাঁ না না এখানেই মানে ওই এসএসসি তেই ও সেটা তো। কলকাতা রিজনের মানে 39-40 যে ছিল, মানে ওই 12 দিয়ে যেগুলো শুরু সেগুলো কলকাতা রিজনের। হুম। এবার ওদের দেখলাম খুবই নাম্বার কম, আমাদের ওয়েস্টার্ন রিজিয়নেও অনেক নাম্বার কম দিয়েছে, নর্থ রিজিয়নে প্রচুর নাম্বার দিয়েছে, মানে অনেকটা সেই ভ্যারি জন্য করে গেছে এটা তো স্যার। কিছু করার নেই, মানে এই জন্য একসাথে হওয়া উচিত এগুলো। 20 নম্বরে না হিসাব, আমরা আগে যেরকম কি ছিল, আগে এসএসসি তে 5 নম্বরের হতো ইন্টারভিউ, পাঁচে দিত 3.5, 3.75 এরকম নাম্বার হয়েছে, 3.75 দিয়েছে। পাঁচে কি ভ্যারিটা কম হয়, কিন্তু 20তে একটা অনেকটা জায়গায় সেটা কিচ্ছু করার নেই, মানে এটা তুমি বলেও কিছু করতে পারবে না এবং এটাকে তোমাকে মেনে নিতে হবে। হ্যাঁ স্যার, মানে বিভিন্ন সেন্ট্রালের এক্সাম গুলো যেমন হয় যে নর্মালাইজড হয়, হুম। এবার আমরা স্যার ম্যাথের লোক যদি ডেটাগুলোকে নিয়ে তারা যদি একটা স্কেলিংটাকে ঠিক করতো, দিয়ে কারুর একটু গ্রেস দিত, কাউকে একটু কমাতো, তাহলে জিনিসটা ভালো হতো। এক তো এখানে যে ইন্টার যা নাম্বার পেয়ে এক তো এখন সেন্ট্রালের কোনো সবই, পরীক্ষাকে ইন্টারভিউ হয়? ইন্টারভিউ তো হ্যাঁ এখন আর্টিকেলে আর তুলে তেমন দিয়েছে হয় না, এখন কিন্তু তো ওই ইন্টারভিউ তুলেই নাম্বার দিচ্ছে, গুলোকে বিভিন্ন ওরা কম্পিটিভ একটা নর্মাল ইন্টারভিউ করে দিয়েছে। কম্পিটিটিভ এক্সামে কোনো ইন্টারভিউ নেই এখন। এসএসসি তে আছে, এসএসসি সিজিএল এ ইন্টারভিউ আছে, না 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 না, নেই স্যার, নেই। রেলে না আছে না, নেই ইন্টারভিউ, নেই রেলে আছে ইন্টারভিউ, স্যার, রেলে অনেকগুলো, আছে, রেলে আছে। না এখন তো নেই। রেলে নেই, এখন রেলেও নেই। তাহলে তারপরে ইন্টারভিউ কিন্তু স্যার জিনিস, অনেক ইউভিএসসি অফার্স পাই, শিফটের এক্সাম ইউভিএসসি হয়তো স্যার দিয়েছে। কোনটা সহজ কোনটা কঠিন হয়ে যায়, ওই জন্য নর্মালাইজড করে ওরা একটা স্কেলিং ইন্টারভিউতে নিয়ে কি করে আসে, নর্মালাইজ করবে? সেটা তো অনেক মানে রিসার্চ, ইন্টারভিউতে কি করে ইন্টারভিউতে নর্মালাইজ? তো অনেক নর্মালাইজেশন নাম্বার তো হয় স্যার। না, তাহলে হলে ইন্টারভিউতে রিটেনে হয়।
রিটেনে তাহলে হতে পারে। বিভিন্ন ডেটে হয় বিভিন্ন হ্যাঁ মানে যে ডেটে হাইয়েস্ট পেয়েছে সেই তুলনায় ইন্টারভিউতে তো সব জাজ থেকেই তো বেশি হাইয়েস্ট পাচ্ছে, নর্মালাইজটা কি করে করে হাইয়েস্টের তুলনায় তো করে, তাই না? যেমন রেলের ক্ষেত্রে ধরো 2 মাস ধরে পরীক্ষা চলছে, 20খানা কোশ্চিন দিচ্ছে, তাহলে কি সেখানে নর্মালাইজটা করা যায় যে যে হাইয়েস্ট পেয়েছে সেই তুলনায় কত হচ্ছে? কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ইন্টারভিউতে হাইয়েস্ট 20-20 পাচ্ছে, আবার কমও পাচ্ছে 11, তার ফলে তুমি কি করে নর্মালাইজ করবে? সম্ভব না তো। ঠিক আছে, যাই হোক এগুলো ভেবে আর লাভ নেই, দেখো কি হয়। যারা ওয়েটিং এ আছো, বিশেষ করে 11-12 যারা ওয়েটিং এ আছো, তাদের একটা সুযোগ আছে। 9-10 ক্ষেত্রে যারা যারা চান্স পেয়েছে তাদেরও একটা ভালো সুযোগ আছে, এখন 11-12 যারা ঢুকে যাবে, 11-12 ওয়েটিং এ বেশি, মানে সবাই যে পাবে সেটা না, কিছু জন হয়তো পাবে। কিন্তু তারা যেহেতু 11-12 ওয়েটিং এ আছো, আশা করছি তারা 9-10 পেয়ে যাবে, মানে 9-10 তারা পেয়ে যাবে। এবং অনেকেরই চাকরি হবে, অত টেনশন করো না। আর যাদের যাদের একদমই হয়নি কিছু, তারা ভালো করে পড়াশোনা করো, আর থিওরি ক্লাস টাসগুলো করো, দেখো কি হয়। আশা করছি, চেষ্টা করি একসাথে লেগে কিছু না কিছু করা যাবে। ঠিক আছে, সময় আছে এখনো, করা যাবে। ওকে, ঠিক আছে। স্যার আপনি ইন্টারভিউর ক্লাসগুলো কখন নেবেন? ইন্টারভিউ ক্লাসগুলো একটু কিছুদিন পরে নেব, কারণ হচ্ছে যে ইন্টারভিউটা দেরি আছে, ওই জন্য আমি ভাবছি যে কদিন পর, ফেব্রুয়ারি থেকে মার্চে শুরু করবো। হবে মনে হয় ইন্টারভিউ। মার্চে তো ভোট হবে, আর ইন্টারভিউ কি হবে, দেখি কি স্যার হচ্ছে। আমাকে হচ্ছে ইংরেজির ব্যাচে অ্যাড স্যার করে দেননি, স্যার যেটা অ্যাপে অফলাইনে একটা করবেন বলেছিলেন হ্যাঁ, করব শিয়ালদাতে। করব, ভেরিফিকেশন শুরু হোক, করে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর কাকে কোন ব্যাচে অ্যাড করতে হবে না করতে হবে হোয়াটসঅ্যাপ করো, কারণ এখন বললে আমি ভুলে যাবো। ঠিক আছে, যার যার যেটা যেটা ব্যাচে অ্যাড করতে হবে, স্যার আমাকে এই ব্যাচে অ্যাড করবেন, স্যার বা আমি ওই ব্যাচে নেই। স্যার যেরকম এসএলএসটি সময় যেরকম ডাউট ব্যাচ ছিল, ডাউট ব্যাচ আছে, ওপেন করবেন গ্রুপে হোয়াটসঅ্যাপে, খুব হেল্প হয় ওগুলোতে। ডাউট ব্যাচ মানে মানে হচ্ছে যে, আচ্ছা আচ্ছা, ওটা করবো, একটু ব্যাচটা শুরু হোক তারপরে করে দেবো। কোয়েশ্চেন সলভ করার জন্য হ্যাঁ হ্যাঁ, করে ডাউট। দেবো করে দেবো, স্টুডেন্ট ব্যাচ করে দেবো করে দেবো করে হ্যাঁ দেবো স্টুডেন্ট ব্যাচ, স্টুডেন্ট করে ব্যাচ। দেবো করে দেবো করে দেবো, ওগুলো করে দেবো। সবে তো শুরু হলো, এখন একটু শুরু টুরু করি আবার নতুন ভাবে। ঠিক আছে, দেখা যাক, নতুন করে শুরু করে আবার, তারপরে দেখা যাক। আর তোমাদের নিয়ে চলবো, এবং আমি ঠিক করেছি যে আমার যারা যারা যে সমস্ত ছাত্রছাত্রী আমার জেনারেল হয়ে পাইনি, আমি সত্যি এটা মন থেকে, আমি আজকে না, আমি সেই দিন যেদিন আমার রেজাল্ট বেরিয়েছিল 11-12-এর, সেদিন আমার মনটা এত খারাপ ছিল যে আমার ছাত্রছাত্রী যারা যারা ভালো রেজাল্ট করেও, ভালো পড়াশোনা করেও, যেই সমস্ত ছাত্রছাত্রীরা ফ্রেশার্স হওয়ার জন্য চাকরিটা পাচ্ছে না, আমি তাদেরকে যে করেই হোক, পরীক্ষা যদি আবার হয় তাহলে তাদেরকে আমি চেষ্টা করাবোই। সেই কারণে আমি তোমাদেরকে আমি বলেওছি যে আমি পড়াবোই, একদম পড়াতে শুরু করে দিয়েছি। এবং আমি অনেকদিন আগের থেকেই পড়াতে শুরু করি, এরকম না যে মাদ্রাসার নোটিফিকেশন বেরোলো এবার শুরু কর, ওই 2-3 মাসে খুব চাপ হয়। একদম এখন থেকে শুরু করো, আমি বলছি। পরীক্ষা যদি ঠিকঠাক সময় হয়, তাহলে অনেকটা দেখবে এগিয়ে গেছো অন্যান্যদের থেকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর কারো কিছু বলার আছে? ঠিক আছে, তাহলে নেক্সট তাহলে শুক্রবার থেকে শুরু করে দেবো। আর ইন্টারভিউ রিলেটেড যেই সমস্ত জিনিস আছে সেগুলো ইন্টারভিউ ব্যাচে আমি ডিসকাস করে দেবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। কারণ এখানে আর ইন্টারভিউ স্যার জিনিস। 9-10 ইন্টারভিউ যে ডেমোটা 9-10 বই থেকেই করবো একদম। আমি তোমাদের বলেও দিয়েছি, ডেমো এমন কিছু বানাও যাতে স্যার চমকে যায়। পারবে বানাতে? এবার আমার কিছু স্টুডেন্ট দিয়েছি ইলেভেন হ্যাঁ টুয়েলভে। স্যার, আমার তো ডেমো খুবই ভালো হয়েছিল, ভেক্টর আমাকেও করেছিলাম, বলেছে খুবই ডেমো ভালো ভালো হয়েছে বলেছিল হয়েছিল। সবাই। হয়েছে কিনা? যাদের যাদের হ্যাঁ আমার, ভেক্টর কত পেয়েছো? ভেক্টর করিয়েছিলাম স্যার। কত পেয়েছো? আমি পেয়েছিলাম স্যার 16.25, আমাদের তাহলে ওয়েস্টার্নে ছিল, মানে ও মানে আচ্ছা আচ্ছা, ভালো দিয়েছে আর কি, কিন্তু ঠিক আছে। তাও আমাকেও বলেছে ডেমো 18-19 না ভালো হলে হয়েছে, তো কিন্তু নাম্বার হয়নি, তো আমার ভালো হয়নি। নাম্বারটা কম ছিল। তাহলে ওটাই বলো, যেটা ভালো হয়েছে সেটাই বলো। তাও আমার রিজনের এতে 16.25, মানে আমাকে দেখলাম ভালো দিয়েছে, মানে আমি করাচ্ছিলাম সবারই, দেখলাম ভালো দিয়েছে। কিন্তু আলটিমেটলি তো কমে গেল, যাই হোক। ঠিক আছে, দেখো না তোমার হ্যাঁ ওইদিকে, সেই সেই ওইদিকে আর কি, কততে আছো শুভদীপ, কত কততে হয়। আছো? 10-এ চলে গেছি, মানে আমার তো এখন শেষে ছিল না ওই জন্য। তুমি তো জেনারেল নাকি? ওবিসি, না ওবিসি, না, তুমি এমনি তো ঠিক ফ্রেশার্স। ছিল। ইডাব্লিউএস কি ছিল? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, ঠিক আছে, তাহলে শুক্রবার থেকে আমরা সিরিয়াসলি আবার পড়াশোনা শুরু করে দেবো। আজকে একটু ডিসকাস করলাম, অনেকদিন পর তোমাদের সঙ্গে কথা হলো। শুক্রবার থেকে আমরা ক্লাস করবো, ঠিক আছে? আর যাদের যেটা দরকার চ্যাটের মাধ্যমে করে নেবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই অবধি থাক আজকে। স্যার হ্যাঁ বলো, স্যার বলো বলছি না। যে আপনাকে ডেমো পাঠিয়েছিলাম, ওটা এখনো দেখেননি। একটা হাই স্যার লিখে দাও। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে।